সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? ও আইসা 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 ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন? রোহন ভাই, জি জি। রোহন ভাই সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অ্যাডভোকেট মজিবুর রহমান। জি 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 আমার ভাই, কথা চিনতে আমার কথা পারছি। শুনতে পান? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনার কথা। আরে আপনার বাবা, এখান থেকে। চেহারা যে সুন্দর হয়ে গেছে, ব্যাপার কি? কি সুন্দর সুন্দর শার্ট গায়ে দেন রোহন ভাই। হ্যাঁ হ্যাঁ, শীতের দিন তো আমার এই জন্য। আমার রাইকা ভালো ভালো শার্ট গায়ে দিতে আছেন। না না, এটার উপরে আপনাকে কিন্তু নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ। আপনাকে নিয়ে যাওয়া এটার হবে। উপরে কিন্তু হইবে, জরিমানা আছে, বেইলি রোড। আচ্ছা, বিচার করেন। ইনশাল্লাহ 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 নন ভাই, ইনশাল্লাহ। জি ভাই। কালকে কি অফিসে আসবেন? জি জি, কালকে অফিসে যাওয়ার, আমি গেলে ফোন দিব আপনাকে। না, আমি ফোন দেন না, আপনি আমার খালি গেলে ফোন দিবেন বলেন। না, গেলে ফোন দিব, অনেক আমরা সময় যাওয়া চাচ্ছি হয় যে না আর কি। দুই ভাই মিললে একটা আমরা করব, আহ, মানে ট্যাক্স ইউনিট সৃষ্টি করব, আমরা অনেক ফাইল করব। আপনি আমার এরাই এরাই যান। না না, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি গেলে কালকে ফোন দেবো। আচ্ছা, গত তা ক্লাসে যে আমাদের যে আলোচনার বিষয় ছিল, ওখানে কোনো কোশ্চেন অ্যারাইজ হয়েছে কি? কারো কোনো কোশ্চেন থাকলে দু একটা কোশ্চেন। কোশ্চেন তো আপনি অনেক সমাধান দিয়ে দিচ্ছেন, এখন আর প্রশ্ন যারা বোঝে না এরা প্রশ্ন করবে তো খালি না বুঝছে না না কথা না বলেন না আপনি না অনেক। না না, প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন অবশ্যই। অনেক সময় কনসেপ্টটা একটু আনক্লিয়ার থাকে, এগুলা প্রশ্ন করলে বিষয়টা ক্লিয়ার হবে ইনশাল্লাহ, আশা করি সবাই। ক্লিয়ার হয়, ঠিক আছে, তা হ্যাঁ, প্রশ্ন করবা না? জি জি জি। ঠিক আছে, আমি দু একটা কোশ্চেন নিই। দেখা যায় হ্যান্ড রাইজ করেন, যারা কোশ্চেন করতে চান। আমি দু একটা কোশ্চেন নিব প্রথমে। এরপরে আমাদের আজকের কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। আর আজকে কোন চ্যাপ্টার পড়াবেন? আজকে আসলে বাংলাদেশের আয়কর বিচার ব্যবস্থা, একজন ও করদাতা। ফাইন ফাইন ফাইন। হ্যাঁ হ্যাঁ, রাইট একজন রাইট রাইট, ওইটাই তো চাই। না না, ইনশাল্লাহ ইনশাল্লাহ, গ্রাজুয়ালি ও আসলে ও ও ও, আয়কর আইনের সব বিষয়গুলো আসবে ইনশাল্লাহ। বিচার প্রক্রিয়াটা যদি না বুঝি তাহলে আমরা অফিসে গিয়ে কনফিউজ হয়ে যাই যে কার কি ক্ষমতা বা কে রাইট কি বা ফাফর মারে। রাইট রাইট। হ্যাঁ। ঠিক আছে, তা আজকে তাহলে সেকশন, আমি আজকে আমি দু সেকশন একটা কোনটা কোশ্চেন নেই। ভাইয়া? শাওন ভাই, শাওন ভাই মনে হয় একটা প্রশ্ন করবেন। জি জি, শাওন ভাই আপনি সেকশন প্রশ্ন কোনটা করেন। নন ভাই? আহ, জি জি সেকশন বলেন। কোন জায়গাতে পড়াবেন, কোন সেকশন থেকে? এটা এটা হচ্ছে মানে আয়কর আইন থেকেই পড়াবো। আয়কর আইনের হ্যাঁ। যে আপনার আয়কর বিচার ব্যবস্থা ইয়ে আছে, এটা অংশ 20 থেকে কিছু ইম্পর্টেন্ট ধারা, এবং অংশ 21, 21 থেকে কিছু ইম্পর্টেন্ট ধারা আজকে আমরা এটা আলোচনা করবো। পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার কত? এক্সাক্ট আসলে আপনার কাছে কি, যদি পৃষ্ঠা, আমি তো শীটটা শেয়ার করবো আর কি, শীটটা ও আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা আপনারা আচ্ছা। দেখে নেবেন। আমার ঠিক কাছে আছে আরেকবার শাওন ভাই। আইনের হাত বইটা। জি জি জি, শাওন ভাই আপনি প্রশ্ন করতে পারেন, বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি জি জি, শুনতে পাচ্ছি। স্যার, আমি একটু ফোন দিলাম হচ্ছে আপনাকে, কথা বলতে চলবো। এটা হচ্ছে আপনি ওই যে কয়েকটা শীট আমরা এই পর্যন্ত পড়ছি, জি। আমি আবার একটু নতুন করে একটু দেখতেছিলাম তো। তো আচ্ছা আচ্ছা। দেখতে যে হঠাৎ করে একটা জায়গায় একটু আমি ব্যাপারটা বুঝছি, বাট তারপর আমার আরেকটু কনসেপ্ট ক্লিয়ারের জন্য একটু আরেকবার জানতে চাই। যেটা জি। হচ্ছে লেকচার শীট চার, 4 নম্বর। আচ্ছা, প্লিজ কেউ যদি থাকেন একটু একটু অনুরোধ করি ওইটা একটু মিউট করে নেন প্লিজ, কাইন্ডলি আমি একটু ঠিক আছে একটু ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, শাওন ভাই প্রশ্ন করেন। সবাই একটু, সবার মাইক্রোফোনটা একটু ইয়া করে ফেলেন, মিউট করে ফেলেন, কোয়েশ্চেনটা একটু শুনি। সবারই কাজে সেটা লাগবে হচ্ছে আশা করি। সেটা হচ্ছে ওই যে 4 নম্বর লেকচার শিটে যে জনাব আজমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে ঢাকায় কর্মরত একজন কর্মকর্তা। এইখানে ওই যে 4.5 লাখ টাকা, আহ, এবং এই যে যেটা কম একটা জি কথা বলছে, এটা জি এইটা আমার কাছে আবার একটু মানে জানতে ইচ্ছে করতে, এটা কিভাবে কোথা থেকে কি হলো আর কি। ওই যে 1 নম্বর কোশ্চেনের মধ্যে যে 3/1 ভাগ কর অব্যাহতি অথবা আচ্ছা। 4.5 লাখ টাকা, এই জি। দুইটার মধ্যে যেটা হচ্ছে আপনার কম সেটাই যাবে। এটা আমাকে একটু যদি আরেকবার একটু ক্লিয়ার করে দিতে পারেন আচ্ছা, বিষয়টা। আমি বলি। আয়কর আইন 2023-এ স্পষ্টভাবে বলা আছে যে আয়ের যে 7টা খাত আছে, এর মধ্যে চাকরি হতে যদি কেউ আয় করে, তার আয়টা যদি আপনি ট্যাক্স ক্যালকুলেশনে নিয়ে যান, তার আয় থেকে যদি আপনি ট্যাক্স বের করেন, তাহলে আপনার ওনার যে সারা বছরের প্রাপ্তি, কেউ যদি চাকরি হতে আয় করে, সে হতে পারে মানে একজন সরকারি চাকরিজীবী বা একজন বেসরকারি চাকরিজীবী, যেই হোক না কেন, সে চাকরি থেকে সারা বছর জুড়ে যা পাবেন, যে নামেই পাক না কেন, ইন টোটাল যে প্রাপ্তিটা থাকবে, তার 1/3 অথবা সর্বোচ্চ 4.5 লক্ষ টাকা, এই অংশটা হচ্ছে কর অব্যাহতি, মানে এটা বাদ দিয়ে বাকি টাকার উপর স্ল্যাব রেটে ট্যাক্স বের করতে হয়। আয়কর আইন 2023-এ স্পষ্টভাবে এটা বলা আছে।
এখন এর এটা হলো পরপরই আবার কিছুদিন পরে একটা এসআরও জারি করা হয়েছে। এসআরও জারি করার মাধ্যমে যারা সরকারি চাকরি করে আয়প্রাপ্ত হন, সরকারি চাকরি থেকে বেতন পেয়ে থাকেন, তাদের জন্য বলা আছে যে শুধুমাত্র মূল বেতন আর হচ্ছে উৎসব ভাতা, এই দুইটা হচ্ছে করযোগ্য। আর বাকিদেরকে ওই আইন অনুযায়ী যে একটা ইয়া ছিল, প্রথমে আইন প্রকাশিত হয়েছিল যে সারা বছর জুড়ে একজন বেসরকারি চাকরিজীবী যা পাবেন তার 1/3 অথবা সর্বোচ্চ 4.5 লক্ষ টাকা, যেটা কম হবে সেটা ওই তার মোট প্রাপ্তি থেকে বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকবে সেটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করে ট্যাক্স ফাইল জমা দিতে হবে। হ্যাঁ, এটা আইনে আচ্ছা, স্পষ্টভাবে বলা আছে আর কি। এটা কি স্যার শুধুমাত্র আপনার বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আগে আইনে এই আইনে সবার কথাই বলা ছিল, এছাড়াও করে সরকারিদেরকে আলাদা করে দিছে। এখন সকল যারা সরকারি ব্যতীত সকল কোম্পানি, প্রাইভেট জব, কর্পোরেট জব, যে কোনো ধরনের জব হোক না কেন, তার যে টোটাল প্রাপ্তি থাকবে এক বছরে, এই টোটাল প্রাপ্তি থেকে 1/3 অথবা সর্বোচ্চ 4.5 লক্ষ টাকা কর অব্যাহতি হিসেবে নিয়ে বাকি টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। এই হলো ব্যাপার। মানে মানে এটা হচ্ছে যে এই ক্লজটা শুধু অনলি অ্যাপ্লিকেবল ফর পিপল যারা নাকি আপনার বেসরকারি চাকরিজীবী তাদের জন্য। রাইট রাইট রাইট। আচ্ছা, এই জায়গাটা আমি একটু আউলিয়ে গেছিলাম, তার ব্যাপারটা বুঝছি, একটু আউলিয়ে গেছিলাম। জি, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, জি জি জি, বলেন বলেন। স্যার আমাদের হচ্ছে 14 নম্বর লেকচার সেটের লাস্ট মানে যেটা সেটার মধ্যে 267 ধারা যেটা বলা হয়েছে যে যদি হিসাব রক্ষণ পদ্ধতিতে আহ, হিসাব না রাখে তাহলে আর কি যে জরিমানাটা হবে। এখন এখানে একদম প্রথম 1 নম্বরে বলছে যে যে ক্ষেত্রে স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হইতে আয় নাই হুম এরূপ হুম। কোনো ব্যক্তি, মানে এখানে ভাড়া হইতে আয় নাই, এটা দিয়ে কি বোঝালো? যদি আয় না থাকে তাহলে আসলে আমার জরিমানাটাই বা কিসের, আমি এটা বুঝিনি। আচ্ছা, এটা কত ধারা বলছেন? গত ক্লাসের কত ধারায়? দুইশো গত সাতষট্টি ক্লাসের 267, হ্যাঁ হ্যাঁ 267। আচ্ছা, 267 শীটটা আমার কাছে আছে, আমি যদি একটু বের করে দেখি। এখানে 2 নাম্বার ক্লোজে বলা আছে যে উপধারা 3 অনুসারে উক্ত ধারার উদ্দেশ্যে প্রণীত কোনো আদেশ বা বিধিমালার বিধান পরিপালন ব্যর্থ হন, সেই ক্ষেত্রে উপকর কমিশনার তার উপর স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হইতে অর্জিত আয়ের জন্য পদেয় করে 50% বা 5,000 টাকা, দুইটির মধ্যে যাহা অধিক সেই পরিমাণ জরিমানা আরোপ করিতে পারিবেন। এখানে জরিমানার বিষয়টাই বলছে যে ভাড়া হইতে যদি অর্জিত আয়ের যে অংশটা সেটার 50% অথবা 5,000 টাকায়, দুইটার মধ্যে যেটা অধিক সেটা জরিমানা হবে। তাই স্যার আমি উপরের লাইনটার কথা বলতেছি, উপরের লাইনটা লেখা যে ক্ষেত্রে স্পর্শযোগ্য সম্পত্তি হ্যাঁ ভাড়া হ্যাঁ। হইতে আয় নাই, ভাড়া হইতে আয় নাই মানে নাই শব্দটা, যে ভাড়া হুম। হইতে আয় নাই, যদি আমার আয় নাই থাকে তাহলে আমার তো কর মানে আসলোই না, তাহলে আমার জরিমানাটা কিসের? না, এখানে নাই শব্দটা তো দেখা যাচ্ছে না, এখানে আছে কথাটা বলা আর আছে। আপনার সিটে। হ্যাঁ, আমার সিঁড়ি 2 নাম্বার, যে ক্ষেত্রে স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হতে আয় রহিয়াছে এমন কোন ব্যক্তি। স্যার আয় এক নাম্বার রহিয়াছে ক্লোজে, 1 নাম্বার ক্লোজে। 1 নাম্বার ক্লোজে না? আচ্ছা, 1 নাম্বার, বাড়া হতে আয় নাই এরূপ কোন ব্যক্তি যুক্তিসঙ্গত কারণবিধ দ্বারা 72 উপধারা 3 অনুসারে উক্ত দ্বারা উদ্দেশ্যে প্রণীত কোনো আদেশ বা বিধিমালার বিধান পরিমালন ব্যর্থ হন। আচ্ছা, যাদের বাড়া হতে মানে আয় নাই তাদের ক্ষেত্রে 1 নাম্বার ক্লজটা প্রযোজ্য হবে। হুম। আর যাদের মানে বাড়া স্যার হতে আমার আয় আমার আছে, তো ভাড়া হতে যদি আয় না থাকে, যদি আয় না থাকে তাহলে আমার জরিমানাটা আমি কিভাবে ইয়ে করব? এখানে বলছে তাহার, মানে করতে বলছে যে তাহার প্রদেয় করের অনধিক 1.5 গুণ। এখন আমার মানে আমার তো আয় নাই, তাহলে আবার করতে আসবো কিভাবে এখানে? আচ্ছা যাদের বাড়া হতে আয় নাই তাদেরকে ছাড়া অন্যদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে আর কি। শুনেন, এখানে 267 ধারায় যে বিষয়টা বলা হয়েছে যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি হিসাব রক্ষণ না করিবার জরিমানা, তাহলে হিসাব রক্ষণটা তো শুধু বাড়া হতে আয় আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য না, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যাদের বাড়া হতে আয় আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন এখানে 2টা ক্লজ আছে, ও একটা ক্লজ হচ্ছে বাড়া আচ্ছা হতে আয় আচ্ছা, ব্যতীত অন্যান্য অন্যান্য আয়ের ক্ষেত্রে, আর 2 নাম্বারটার কথা বলা আছে একের সাথে তো দুইয়ের মিল ভাড়া আছে। হতে আয়ের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, ও মানে 2 নাম্বার দ্বিতীয়টা ক্লজটা হয়েছে হচ্ছে বাড়া ভাড়া হতে আয়। আয়ের জন্য, দ্বিতীয়টা হয়েছে ভাড়া আয়ের জন্য, আর রাইট প্রথমটা হয়েছে যাদের ভাড়া বাদ দিয়ে অন্য আয়, অন্য রাইট রাইট আয়দের জন্য। রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি আচ্ছা স্যার, এক্স্যাক্টলি। আরেকটু ছিল 269 অগ্রিম করের ব্যাপারটা। অগ্রিম করের ব্যাপারটা যেখানে কর ধার্য করে ওখানে হুম। লেখা আছে যে ওনার কর জরিমানা হবে যে উক্ত ব্যক্তির প্রদেয় কর ও প্রকৃতপক্ষে পরিশোধিত কর, মানে ওনার হ্যাঁ যা প্রদেয় কর আসে হ্যাঁ আর হচ্ছে উনি যা পরিশোধ করছে এই দুইয়ের মধ্যে ব্যবধানের অধিক নহে। মানে কি, যদি আমার ধরেন 1 লাখ টাকা কর থেকে থাকে, আমার যদি অগ্রিমটা আমার যদি 1 লাখ টাকা দেওয়ার কথা থাকে,
হুম। আমি 1 লাখ না দিয়ে যদি 50,000 দিলাম, বাকি 50,000 এর অধিক যাবে না, এটা বুঝেছে? হ্যাঁ, এটা বুঝাইছে, রাইট, এটা বুঝাইছে। তাহলে রাইট, মানে রাইট। ব্যাপারটা হলো যে আমি 50,000ও দিব, আবার হচ্ছে হ্যাঁ, আমার জরিমানাটা এই যে 50,000 যে ধরবে এটা সহই দিব। এটা সবাই দিবেন, হ্যাঁ। এক ভাই একটা কমেন্টস করছে যে কথা ক্লিয়ার হচ্ছে না, যার আপনি একটু কষ্ট করে ইয়া করেন, লিভ করেন, মিটিংটা লিভ করে আবার নতুন করে জয়েন করেন, আশা করি কথাটা স্পষ্ট বোঝা যাবে। আপনারা বাকি বাকি সবাই কি কথাটা স্পষ্টভাবে বুঝতে পারতেছেন? জি স্যার, জি স্যার, ক্লিয়ার কথা বুঝতে আছি। জি স্যার, আচ্ছা, আচ্ছা। ক্লিয়ার বোঝা আচ্ছা, যাচ্ছে স্যার। যাদের স্যার কথা আমি বোঝা যাচ্ছে না আরেকটা কি ক্লিয়ারলি, কোশ্চেন করতে পারবো? হ্যাঁ, আপনাকে কোয়েশ্চেন করার সুযোগ দিচ্ছি, আমি একটু এই সমাধানটা একটু নিয়ে নিচ্ছি। আচ্ছা, যারা কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, আপনি একটু মিটিংটা ইয়া করে লিভ করে আবার নতুন করে জয়েন করেন, তাহলে আশা করি যে সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তোবা ওই মোবাইলের এই মুহূর্তে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে আপু, আপনার একটা কোয়েশ্চেন করতে চাচ্ছেন, বলেন। স্যার এখানে এটার মধ্যে আমি আবার একটু স্যার বুঝতে চাইতেছি যে ওনার যদি বাকি 50,000 টাকা যে দেওয়া থাকে, অর্থাৎ ব্যবধানটা 50,000, আর হুম। তাহলে ওনার এই 50,000-এর উপরে জরিমানা ধরবে, তাহলে আগের যে 50,000 দেয় নাই সেটা, আর হচ্ছে ওনার জরিমানা 50, মোট আমি 1 লাখ টাকা তাহলে তার কর দিতে হবে। হ্যাঁ, সর্বোচ্চ তো এখানে তো যে জরিমানা লিমিটটা করে দেওয়া আছে, আমি এটা যদি একটু স্পষ্টভাবে আপনার কোয়েশ্চেনের আনসারটা দিতে চাই। এখানে বলা আছে যে ক্ষেত্রে উক্ত ব্যক্তির উপর সর্বোচ্চ এরূপ জরিমানা আরোপ করিতে পারিবেন যা উক্ত ব্যক্তির প্রদেয় কর, মানে যে পরিমাণ কর তার দেওয়ার কথা, ও প্রকৃতপক্ষে পরিশোধিত কর, এই দুইয়ের মধ্যে ব্যবধানের অধিক হবে না। দুইটার যে পার্থক্য, এটার ব্যবধানে অধিক হবে না। সর্বোচ্চ ধরেন 2 লক্ষ টাকা ওনার প্রদেয় কর, কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে দিছে, আর 1 লক্ষ টাকা বাকি আছে, তাহলে যখন জরিমানা করা হবে, এই যে বাকি টাকা আছে তার জরিমানার পরিমাণটা বাকি যে বকেয়া কর আছে এটার বেশি হবে না। মানে 1 লক্ষর ভিতরে থাকবে, মানে তাহলে এক আমার লক্ষের ভিতরে পরিশোধিত থাকবে। পরিশোধিত রাইট। টাকাটা কি স্যার ওই 1 লক্ষ আর এই জরিমানাটা যোগ করে তাহলে হবে? না, হ্যাঁ, রাইট, রাইট। জরিমানাটা তো ডিসিটি করবে, উনি 10% করতে পারে, 20% করতে পারে, কত করে সেটা তো বলা যায় না, কিন্তু সর্বোচ্চ করতে পারবে তার যে বকেয়া আছে বকেয়ার পরিমাণ, এর চেয়ে বেশি। বকেয়া সহ আমি স্যার পরিশোধের কথাটা জানতে চাইতেছি যে আমি পরিশোধের কথা, বকেয়াটা দিব বকেয়া সহ আর হচ্ছে জরিমানাটা, রাইট, জরিমানাটা দিব, যোগ করে দিব। রাইট, রাইট, রাইট। স্যার 271-এ মানে 270 নম্বরে যে নোটিশের অমান্যতার জন্য জরিমানা, এটারও সেম কথা বলছে যে যাহা তাহার মোট আয়ের উপর আরোপযোগ্য করের অধিক হবে না, মানে অর্থাৎ অধিক তার হবে। যা যা অধিক। কর আসছে এই হ্যাঁ, করের উপরে যেতে পারবে না। তাহলে ওনার কর যদি 20,000 টাকা আসে, তাহলে আরো হ্যাঁ, জরিমানা এই 20,000-এর উপরে যাবে না, হয়তো বা 5,000 বা 10,000 যাই হবে। তাহলে ওই অতটুকু সহ, আর এই জরিমানা যদি 5,000 ধরে তাহলে 5,000 সহ, তাহলে 20,000 আর 5,000, 25,000 হ্যাঁ, সহ আমার প্রদেয় কর হবে। রাইট, রাইট, রাইট। স্যার এখানে আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে আমরা তো জানি যে আমাদের ওই যে দাবিকৃত নোটিশ না হলে আমরা এই জরিমানাটা দিব না। হ্যাঁ, হ্যাঁ, তো ধরেন আমি আমারটাকে যতটুকু আমার ট্যাক্স আসছে আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করে দিছি। হ্যাঁ, এখন যখন আবার ডিসিটি আমাকে আহ, যে, মানে নোটিশটা জানাইলো যে আপনার আরো 5,000 টাকা দিতে হবে, হ্যাঁ, সেই 5,000 টাকাটা আসলে আমরা কিভাবে পেমেন্ট করব? ওইটা কি ওই যে এই 174 এর রিটার্নের মধ্যে, নাকি 173 ধারার মধ্যে, কিভাবে না, আমরা এটাকে না, শুনেন, এটা হ্যাঁ ক্লিয়ার করি। পরিশোধ যে করবো? কোনো জরিমানা যে দ্বারাই হয়, যদি দাবির নোটিশ প্রেরণ করা হয়, তাহলে পেমেন্টটা সবসময় হবে চালানে লেখা থাকবে 214 ধারায়, যেটাকে বকেয়া কর বলা হয়। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, মানে যখন যে ধারার ইয়াটা আসবে, হ্যাঁ, জরিমানাটা আসবে, ওই ধারাটা অনুযায়ী পেমেন্ট করতে হবে এই চালানের রাইট, মাধ্যমে। রাইট, রাইট, রাইট। ও আচ্ছা। স্যার স্যার এখানে তাহলে আমি তো আগে যে আমার যে ট্যাক্সটা আসছে সেটা তো অলরেডি আমি জমা দিয়েই দিছি, জমা দিয়েই হয়তো বা আমি ওনার কাছে পাঠাইছি, ডিসিটির কাছে। তাহলে হ্যাঁ, এখন এই বাকি যে জরিমানাটা আসছে, শুধু জরিমানার টাকাটাই তো এখানে দিব, পরবর্তীতে পরিশোধ রাইট, করব। রাইট, রাইট। আপনার কাছে যে একটা নোটিশ আসবে, 214 ধারার নোটিশ, দাবির নোটিশ, গত ক্লাসে আমরা যেটা বলছিলাম, দাবির নোটিশে যত টাকা লেখা থাকবে ওই টাকাটা আপনি চালানের মাধ্যমে শুধু জমা দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই স্যার চালানটা এখানে যখন আপনি স্যার স্যার করবেন, হ্যাঁ আমি বলি, এ হ্যাঁ, চালানটা যখন আপনি করবেন তখন এ চালানে ধারাটা কি হবে? ধারাটা হবে 214 ধারায় পরিশোধিত কর। বুঝতে পেরেছেন? স্যার আমার এই যে 269 ধারায় যখন আমি অগ্রিম করটা পরিশোধ করব, 269-এ ধরেন হ্যাঁ, আমার তো দেওয়ার কথা 1 লাখ টাকা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি শোধ করে রাখছি 50,000 টাকা, তাহলে আমার আরো 50,000 দিতে হবে। হ্যাঁ, এখন আমি এই 50,000 আর হচ্ছে উনি আমাকে যদি জরিমানা আরো 20,000 ধরে, তাহলে এই 20,000 মোট 70,000। এখন আমি হ্যাঁ, কি ওই আগের 50 আর এই 70 সহই কি আমি এই 269-এ শোধ করব, নাকি ওই আগের যতটুকু অপরিশোধিত বকেয়া ওইটা হুম। আগের 73-এর আর এটাকে বকেয়া বাকি 20,000 টাকে এই 269-এ করবো?
না, টোটাল টাকাটা একসাথে যখন আপনাকে ডিমান্ড নোটিশ করে দেওয়া হবে অগ্রিম করের জন্য, আপনি যে টাকাটা দিচ্ছেন না এটা আপনার জন্য বকেয়া হয়ে গেছে। আর যেটা জরিমানা করলো, এই টোটাল টাকাটাই কিন্তু 214 ধারায় নোটিশে উল্লেখ করা থাকবে। তাহলে একসাথে একটা ও চালানি আচ্ছা হবে আচ্ছা। যেটা 214 ধারায়। ও আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়েলকাম। ঠিক আছে, আর দুই একটা কোয়েশ্চেন নিয়ে আমি আমার আজকের ক্লাসে চলে যাব। আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে বাংলাদেশে আয়করের বিচার ব্যবস্থা। স্বাভাবিকভাবে যারা দীর্ঘদিন ধরে ইনকাম ট্যাক্সে কাজ হ্যাঁ, যারা স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে ইনকাম ট্যাক্সে কাজ করে অথবা করেন, আপনারা যারা হয়তোবা নতুন নবিশ হিসেবে ইনকাম ট্যাক্সে প্রফেশনাল বেছে নেওয়ার জন্য এনরোলড হতে চাচ্ছেন আইটিভি পরীক্ষায় সনদ অর্জন করার মাধ্যমে, প্রত্যেকের জন্যই বিষয়টা খুব মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আয়করের বিচার ব্যবস্থা কি আপনি একটা ফাইল যদি সমস্যায় পড়ে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি এই ফাইলের উপরে একটা অবিচার করে দেয়, বা আপনি করদাতা হিসেবে বা করদাতার প্রতিনিধি হিসেবে যদি আপনি সংক্ষুব্ধ হন, তাহলে এটার প্রতিকার কি? ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ডিসিটির সাথে মারামারি করে আপনি টাকা কম দিবেন না। এটার জন্য বিশেষ কিছু প্রক্রিয়া আপনাকে অবলম্বন করে আইনগত ব্যবস্থা আপনি নিতে পারবেন। হ্যাঁ, আপনি আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনি প্রতিকার পেতে পারেন। কিভাবে, কোথায় কোথায় প্রতিকার পেতে পারেন, এই ব্যাপারটাই নিয়ে আজকে আমাদের লেকচারটা সাজিয়েছি। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সবাই একটু মনোযোগের সহিত খেয়াল করবেন। আমি তাহলে আজকে আমাদের ক্লাসটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের কোনো কোয়েশ্চেন যদি অ্যারাইজ হয় তাহলে আশা করি নোট ডাউন করে রাখবেন, আমি পরবর্তীতে সবাইকে আনসার দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমি এখন সবাইকে মিউট করে দিচ্ছি। আপনারা আশা করি সবাই আজকে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে আজকে। সবাইকে মিউট করে দিচ্ছি। আপনি দেখবেন যে আয়কর আইন 2023 বলেন বা বাংলাদেশে আয়কর ব্যবস্থা যত ধরনের বই আছে, বই পুস্তক আছে, সব কয়টা বইতে আসলে এই যে বিচার ব্যবস্থার ব্যাপারটা খুব ক্লিয়ার করে বোঝা যায় না যদি একটানা আপনি সিরিয়ালি না পড়েন। এখন এখানে আমি একটা জিস্ট নিয়ে আসছি, আর আমাদের আইটিপি পরীক্ষার জন্য যে ব্যাপারগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলাকে আমি একটু গুরুত্ব দিয়েছি। এখানে যে বাংলাদেশ আয়করের বিচার ব্যবস্থার সামগ্রিক একটা চিত্র আপনি এট এ গ্ল্যান্স দেখতে পারবেন। একজন করদাতা বা করদাতার প্রতিনিধি হয়ে একজন লয়ার যখন কাজ করে, স্বাভাবিকভাবে একটা ইনকাম ট্যাক্স অফিসে যখন একটা আয়কর ফাইল জমা দেয়, তো ইনকাম ট্যাক্স অফিসের কাজ হচ্ছে ওই ফাইলটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখা। কোনো ভুলভ্রান্তি পাইলে পরে, যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার বিষয় থাকে বা কোনো ভুল ত্রুটি থাকে, যে ত্রুটির মাধ্যমে ট্যাক্স কম দেওয়া হয়েছে। আমি আগেই বলেছি আরেকটা ক্লাসে, যেটা আমরা স্পষ্টভাবে একটা ব্যাপার খেয়াল করছি, যে একজন করদাতা বর্তমান সময়ে আয়কর আইন 2023 মাধ্যমে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড সকল করদাতাকে 180 ধারায় রিটার্ন সাবমিট করার কথা বলছে। 180 ধারার মূল ব্যাপারটা হচ্ছে একজন করদাতা তার নিজের কর নিজেই পরিগণনা করে ইনকাম ট্যাক্স অফিসে জমা দিবে। একটা সময় ছিল যখন করদাতা শুধুমাত্র হিসাবটা জমা দিত, কিন্তু ট্যাক্স কত টাকা সেটা ক্লিয়ারলি করদাতা বের করতে পারতো না বা বের করার সুযোগ ছিল না। ওই যুগটা চলে গেছে। এখন যে যুগটা আসছে এই যুগটাতে সরকার বলে দিছে যে একজন করদাতা আপনি আপনার ট্যাক্সটা আপনি নিজে হিসাব করে সরকারের কোষাগারে জমা দিয়ে দেন। এই সুযোগটা আপনাকে করে দেওয়া হয়েছে যে আপনার তথ্যগুলো সত্য থাকবে, এগুলাতে কোনো মিথ্যা ঘোষণা থাকবে না। এই সত্য এবং আপনার সঠিক তথ্য প্রদানের মাধ্যমে এবং সঠিকভাবে ট্যাক্স ক্যালকুলেশনের মাধ্যমে আপনি ট্যাক্স পরিশোধ করে দিবেন। একজন করদাতা বা করদাতার প্রতিনিধি হিসেবে লয়ার যখন এই কাজটা করে, সেটা এই ট্যাক্সটাকে বলা হয় স্বীকৃত কর দায়। তাহলে একজন করদাতা কি করেন? 180 দ্বারাই স্বীকৃত কর দায় পরিশোধ করেন এবং রিটার্ন সাবমিট করেন। সহজ কথা, এটা হলো ব্যাপার। ইনকাম ট্যাক্স অফিস এই রিটার্ন 180 দ্বারাই রিসিভ করার পরে 181 দ্বারাই রিটার্ন প্রসেস করে এই রিটার্নের ছোটখাটো ভুলগুলো উদ্ঘাটন করে, বা এই রিটার্নের মাঝারি সাইজের ভুলগুলো উদ্ঘাটন করে 182 দ্বারা অডিটের মাধ্যমে, কিংবা এই রিটার্নের বা একজন করদাতার কর অঙ্ক পরিশোধ এড়িয়ে গেল কিনা সেটা ফাইন্ড আউট করে বা ট্রেস করে 212 ধারার মাধ্যমে। তাহলে তিনটা মাধ্যমে একটা আয়কর ফাইল বা করদাতার ফাইল বা রিটার্ন সাধারণত ওই রিটার্নের ভুল ত্রুটি উদ্ঘাটন করা হয়ে থাকে। এটা রিটার্ন প্রসেস হতে পারে, অডিট হতে পারে, বা 212 দ্বারা কর অঙ্ক পরিশোধ এড়িয়ে যাওয়ার যে প্রসেস সেই প্রসেস হতে পারে। এখন এই যে আপনার আপনার আপনি আপনার আয়কর ফাইলটা আপনি ইনকাম ট্যাক্স অফিসে জমা দিলেন, ইনকাম ট্যাক্স অফিস সেটাকে রিসিভ করলো, রিসিভ করে ওখান থেকে যদি কোনো ভুল ত্রুটি বের করে, যেটা আপনার অসচেতনতার কারণে হোক বা আপনার সচেতনতার কারণে হোক,
ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, একটা ভুল যেটা আপনি অ্যাভয়েড করে গেছেন, সেটা যদি ইনকাম ট্যাক্স অফিস ফাইন্ড আউট করে আপনার উপরে ট্যাক্স হয়ে যাবে। হ্যাঁ, আপনার দেখা যাবে যে আপনি যেটা কি অ্যাভয়েড করার চেষ্টা করেছেন যে ট্যাক্সটাকে, সেটা আপনার কর ভার হয়ে যাবে, ট্যাক্স লাইবিলিটিতে চলে আসবে। তখন ইনকাম ট্যাক্স অফিস আপনাকে একটা দাবির নোটিশ দিবে, মানে আপনার ভুল ত্রুটি খুঁজে বের করে নতুন ভাবে কর নির্ধারণ করে আপনাকে যে চিঠিটা দেওয়া হবে, চিঠিতে একটা চিঠি থাকবে যেটা নাম হচ্ছে দাবির নোটিশ। 214 দ্বারা এই নোটিশটা প্রেরণ করা হয়ে থাকে প্রত্যেক করদাতার কাছে, অথবা করদাতাকে অবশ্যই জানানো হয় যে আপনার কাছে এই পরিমাণ ট্যাক্স নতুন ভাবে উদ্ভব বা ক্রিয়েট বা সৃষ্টি হয়েছে, বা কর দাবি সৃষ্টি হয়েছে, এই ট্যাক্সটা আপনাকে দিতে হবে। এখন আপনি একটা আপনি করদাতা হিসেবে আপনার ট্যাক্স ফাইলটা জমা দিয়েছেন 20,000 টাকা ট্যাক্স করে, ইনকাম ট্যাক্স অফিস এমন একটা ভুল পেলো যে ভুলটা ফাইন্ড আউট করে আপনার ট্যাক্স করে দিল ওনারা 1 লক্ষ টাকা। তাহলে আপনার কর পরিশোধ করা আছে 20,000, আরো 80,000 টাকা আপনার কাছে নতুন করে কর দাবি সৃষ্টি হয়েছে। এই 80,000 টাকার এগেইনস্টে আপনার কাছে একটা দাবির নোটিশ বা 214 ধারার যে নোটিশ, সেটা প্রদান করবে। প্রদান করার পরে আপনি এই চিঠিটা পেয়ে কি কি হলেন, আপনি তো মোটামুটি মানে আচমকিত হয়ে গেলেন। আপনি চিন্তা করলেন যে এত টাকা ট্যাক্স হয়ে গেল, তাহলে আমি এটা কিভাবে মাফ করাবো। বা বাস্তবিক অর্থে ইনকাম ট্যাক্স অফিস যে ফর্মুলাটা ইউজ করেছে আপনার কাছে মনে হয়েছে যে না এটা ঠিক না, হ্যাঁ আমার কাছে ব্যাখ্যা আছে, তাহলে আমি আমি এটা কিভাবে প্রতিকার পেতে পারি একজন করদাতা হিসেবে। এটার প্রতিকার পাওয়ার উপায় বা রাস্তা আছে। বাংলাদেশ আয়কর বিচার ব্যবস্থা নিয়ে আয়কর আইন 2023-এর অংশ 20-এ আলোচনা করা হয়েছে বিশদভাবে। তাহলে আপনি যদি বাংলাদেশের আয়কর বিচার ব্যবস্থার যে অবস্থান, কোথায় কোথায় গেলে একজন করদাতা তার প্রতিকার পেতে পারে এটা জানতে চান, তাহলে আয়কর আইন 2023-এর অংশ 20-এ আপনাকে যেতে হবে। এখানে আহ, কিছু প্রতিকারের উপায় দেওয়া আছে। এখানে স্বাভাবিকভাবে 6টা প্রতিকার আছে, 6টা প্রতিকারের উপায় বলা আছে। আসলে কিভাবে আপনি এই কর ভার বা ট্যাক্স লাইবিলিটিটা কমাইতে পারেন বা কমানোর চেষ্টা করতে পারেন একজন এসএসসি হিসেবে বা করদাতা হিসেবে। আবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও দেখা গেছে যে এই আইন প্রক্রিয়াতেই মুভমেন্ট করে, বা যদি করদাতা ট্যাক্স কম দেয় বা কোনো কারণে একটা আইনের একটা ধারায় গিয়ে একটা প্রতিকার নিয়ে সেটার বিপরীতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও ইয়া হইতে পারে আপনার এই আইনের প্রক্রিয়াগুলোতেই অংশগ্রহণ করতে পারে। তাহলে আপনি আপনার করদাতার দৃষ্টিকোণ থেকে, আপনি একজন করদাতা এই দৃষ্টিকোণ থেকে আপনি খেয়াল করেন, তাহলে প্রত্যেকটা ব্যাপার খুব সহজে বোঝা যাবে। তাহলে একজন করদাতা যদি কর নির্ধারণী আদেশে সংক্ষুব্ধ হন, সংক্ষুব্ধ মানে অতিশয় ক্ষুব্ধ হয়ে যান, উনি চিন্তা করেন যে না আমার উপর যেটা করা হয়েছে, আমার উপর যে ট্যাক্সটা চাপিয়ে দেওয়া হয়েছে, এটা অত্যাধিক হয়ে গেছে, এটা জুলুম হয়ে গেছে, এটা ঠিক না, তাহলে সে 6টা জায়গায় যেতে পারেন। খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি, সে কয়টা জায়গায় যেতে পারেন, 6টা জায়গায় যেতে পারেন। এই জায়গাগুলোতে যাওয়ার আবার সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করে আপনি ইচ্ছা করলে যেতে পারেন, অথবা এট র্যান্ডমও যেতে পারেন। তো কোন কোন জায়গায় আপনি যেতে পারেন, প্রথম যে একটা জায়গা আছে সেটার নাম হচ্ছে রিভিশন। একটা সার্কেল অফিসে আপনি আয়কর ফাইলটা জমা দেন, সার্কেলের যে প্রধান তাকে ডিসিটি বা উপকর কমিশনার বলা হয়। সাধারণত এই উপকর কমিশনার একজন করদাতার কর নির্ধারণ করে থাকে। যদি করদাতার ফাইলে কোনো ভুল ত্রুটি থাকে, অথবা করদাতার ফাইলের উপর যদি রিটার্ন প্রসেস 181 ধারা, 182 ধারার অডিট কিংবা 212 ধারার কর অঙ্ক পরিশোধ এড়িয়ে যাওয়ার প্রক্রিয়া গ্রহণ করে থাকে, তাহলে এই সাধারণত একটা সার্কেলের যে প্রধান উপকর কমিশনার উনি কর নির্ধারণী আদেশ প্রদান করে থাকেন। এই কর নির্ধারণী আদেশের মাধ্যমে করদাতাকে দাবির নোটিশ জারি করা হয়, এবং দাবির নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আপনার উপর এত টাকা আর অতিরিক্ত কর ভার প্রদান করা হয়েছে, আপনাকে ট্যাক্সটা পরিশোধ করতে হবে। তখন করদাতা কোথায় যেতে পারেন, এক নম্বর হচ্ছে রিভিশন। রিভিশনটা করবেন কোথায়, একটা সার্কেল একটা জুনের বা অঞ্চলের অধীনে থাকে। কর অঞ্চল, একটা কর অঞ্চলের অধীনে 22টা সার্কেল থাকে। কর অঞ্চলের যে প্রধান তাকে বলা হয় কর কমিশনার। এই কর কমিশনারের অফিসে একটা আবেদন করতে পারবে করদাতা। তাহলে এটা কি বলা হচ্ছে রিভিশন। রিভিশনটা মানে হচ্ছে কি, আমরা এটা বিস্তারিত দেখবো। এরপর আরেকটা জায়গা হচ্ছে একজন করদাতা যদি ওই উপকর কমিশনারের আদেশ কর নির্ধারণী আদেশে সংক্ষুব্ধ হন, তাহলে একজন করদাতা আরেকটা জায়গায় যেতে পারেন, সেটা হচ্ছে আপিল। এই আপিলটা করা হয় কোথায়, কর আপিল অঞ্চলে। হ্যাঁ, বিভিন্ন কর আপিল অঞ্চল আছে, ঢাকাতে কর আপিল অঞ্চল আছে 4টা, ঢাকার বাইরে চট্টগ্রামে আছে একটা, খুলনাতে আছে একটা। এরকম আপিল অঞ্চল অফিস যে আছে, অফিসটাতে গিয়ে উনি আপিল করতে পারেন। এই আপিল অঞ্চলটাও নিয়ন্ত্রিত হয় এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা। এরপরে একজন করদাতা যদি কর নির্ধারণী আদেশে সংক্ষুব্ধ হন, তাহলে সে আরেকটা জায়গায় যেতে পারেন, সেটা হচ্ছে আপিল ট্রাইব্যুনালে আপিল। প্রথমত আপিলে যাই, যদি রিভিশনে যা তাহলে অন্য কোনো জায়গায় আমি যাব না এই মর্মে
একজন করদাতা ইয়ে থাকে, প্রতিজ্ঞাবদ্ধ থাকে, তাহলে কর কমিশনার তাকে একটা রিজনেবল ট্যাক্স করে ট্যাক্সটা আদায় করার ব্যবস্থা গ্রহণ করে। আর একজন করদাতা যদি রিভিশনে না যায়, সে আপিলে যা, প্রথমে আপিলে যাওয়ার পরে সে আপিল ট্রাইব্যুনালে যা, আপিল ট্রাইব্যুনালে সে আপিল করতে পারে। আপিল ট্রাইব্যুনাল এটা কোথায় করবে? এটা করবে টেক্সাস আপিলাত ট্রাইব্যুনাল নামে একটা প্রতিষ্ঠান আছে, ওখানে আপিল করবে। এরপরে করদাতা আরো একটা জায়গায় যেতে পারে, সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগের রেফারেন্স। এই হাইকোর্ট বিভাগের রেফারেন্স কোথায় করে? সুপ্রিম কোর্টে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটা ভাগ রয়েছে, একটা নাম হচ্ছে হাইকোর্ট বিভাগ, একটা নাম হচ্ছে আপিল বিভাগ। হাইকোর্ট ডিভিশন, আপিলের ডিভিশন। তাহলে একজন করদাতা স্বাভাবিকভাবে রিভিশন, আপিল কিংবা আপিল ট্রাইব্যুনাল এই ধাপগুলা পার হওয়ার পরে সে হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলা দায়ের করতে পারে, অথবা হাইকোর্ট বিভাগ যদি অনুমতি দেয় তাহলে সেই অনুমতির সাপেক্ষে একজন করদাতা আপিল বিভাগে এই মামলা নিয়ে যেতে পারে, বা এখান থেকে সে প্রতিকার চাইতে পারে। আরো একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াটার কথা আইটিপি পরীক্ষার সিলেবাসে সরাসরি বলা আছে, যেখান থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। এটা একটা মানে আপনার প্রতিকার, করদাতা যদি সংক্ষুব্ধ হয় তাহলে সে এখান থেকে প্রতিকার পেতে পারে। কোথায় থেকে? বিকল্প বিরোধ নিষ্পত্তি থেকে। এই বিকল্প বিরোধ নিষ্পত্তি আসলে কোনো প্রতিষ্ঠানের নাম না, এটা একটা প্রক্রিয়া। হ্যাঁ, এটা একটা প্রক্রিয়া। করদাতা যদি কর নির্ধারণী আদেশে সংক্ষুব্ধ হন, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে সে প্রতিকার পেতে পারে বা প্রতিকার চাইতে পারে। তাহলে বিকল্প বিরোধ নিষ্পত্তিটা কার কাছে করা হয়? এটা বিভিন্ন স্তরে আবেদন যার কাছে করবে, এই আবেদন গ্রহণকারী কর্তৃপক্ষই সাধারণত এটার একটা মীমাংসা করে দেন। আমরা বিস্তারিত সেটা গিয়ে দেখবো। তাহলে এটা খুব সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে আয়কর আইন 2023 অনুযায়ী একজন করদাতা যদি কর নির্ধারণী আদেশে সংক্ষুব্ধ হন, তাহলে সে 6টা জায়গায় যেতে পারে প্রতিকারের জন্য। কোন কোন জায়গায়? এই সিরিয়ালটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এটা আয়কর আইন 2023-এর অংশ 20-এ বলা আছে। আমি প্রথমে যে আলোচনা করব সেটা হচ্ছে রিভিশনের যে প্রতিকার। রিভিশনের প্রতিকারটা আসলে কি করেন? কমিশনারের রিভিশনের ক্ষমতা থাকে। কমিশনার হচ্ছে একটা কর অঞ্চলের প্রধান। কর অঞ্চলের প্রধান, একটা কর অঞ্চলের অধীনে 22টা সার্কেল থাকে। প্রত্যেকটা সার্কেলের যে প্রধান থাকে তাকে উপকর কমিশনার বলা হয় বা ডিসিটি বলা হয়। ডিসিটি সাধারণত একজন করদাতা কর নির্ধারণী আদেশ জারি করে থাকে। হ্যাঁ, স্বাভাবিকভাবে উপর এটা আপিল হোক, এটা রিভিশন হোক, এটা হাইকোর্ট হোক, আপিলের ডিভিশনেরই কোনো মামলা হোক, যে ব্যাপারই হোক না কেন, শেষ পর্যন্ত ফাইলটা যেহেতু সংরক্ষিত আছে সার্কেলে, সার্কেল প্রধান সবসময় কর নির্ধারণী আদেশ প্রদান করে থাকে। হয়তো বা উপর থেকে নির্দেশনা আসতে পারে, কিন্তু মূল কাজটা করে একজন সার্কেলের প্রধান, যে উপকর কমিশনার, উনি। তাহলে কর কমিশনার হচ্ছে একটা জুনের প্রধান। তাহলে এখানে বলা আছে, এখানে দুইটা কথা আপনি স্পষ্টভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ কথা, এক হচ্ছে কমিশনার করদাতার আবেদনের প্রেক্ষিতে রিভিশনের জন্য করদাতা কমিশনারকে আবেদন করবেন। এই আইনের অধীন তার অধিক্ষেত্রাধীন অধস্তন কোনো কর্তৃপক্ষ কোনো কার্যক্রমের প্রেক্ষিতে প্রদত্ত আদেশের রেকর্ডপত্র তলব করিতে পারিবেন, এবং এই আইনের বিধানাবলী সাপেক্ষে তৎসম্পর্কে যেরূপ উপযুক্ত বিবেচনা করিবেন সেইরূপ আদেশ জারি করতে পারবেন। মানেটা হচ্ছে যে একজন একটা জোনের প্রধান হচ্ছে কর কমিশনার, তার অধীনস্থ তো স্বাভাবিকভাবে সার্কেল গুলা। তো সার্কেলের যে প্রধান সে হচ্ছে উপকর কমিশনার, তো উপকর কমিশনার হচ্ছে তার অধস্তন কোনো কর্তৃপক্ষ। তাহলে সে যখন একটা ট্যাক্স করে দেয় করদাতাকে, আর করদাতা যখন এই ট্যাক্সে এই রায়ের এগেইনস্টে সে সংক্ষুব্ধ হয়ে কমিশনারের কাছে যা, তখন কমিশনার স্বাভাবিকভাবে এটা একটা সমাধান করার চেষ্টা করে। যদি কোনো যথাযথ ব্যবস্থা থাকে, ওই করদাতা ট্যাক্সটা কমিয়ে কমিয়ে দেওয়া হয়। তাহলে এই ক্ষমতাটা রাখা হয়েছে কমিশনারের হাতে। যেহেতু কমিশনারের অধস্তন হচ্ছে একজন উপকর কমিশনার, ওনার যে রায়, এই রায়ের পরিবর্তন স্বাভাবিকভাবে একজন কর অঞ্চলের প্রধান যিনি কমিশনার উনি করতে পারেন। তাহলে এই জন্য করদাতা প্রথমত একটা রাস্তা, তার প্রতিকারের রাস্তা হতে পারে যে সে কমিশনারের কাছে আবেদন করবে যে আমার এখানে আমার প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, যে ট্যাক্সটা আমার উপর আপনার ডিসিটি বা উপকর কমিশনার করে দিয়েছেন সেটা ঠিক না। এই কারণে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে এই কমিশনারকে বোঝানোর চেষ্টা করবে করদাতা। গুরুত্বপূর্ণ কথা 2-এ বলা আছে যে করদাতা এটা কখন করবে? সার্কেল অফিসার বা উপকর কমিশনার একটা কর নির্ধারণী আদেশ যে জারি করবেন, দাবির নোটিশ, সহজ কথায় 214 ধারার যে নোটিশ, নোটিশের মাধ্যমে করদাতাকে জানিয়ে দিবেন আপনার উপর এই ট্যাক্স আরোপ করা হয়েছে। এটা পাওয়ার 60 দিনের মধ্যে কমিশনারের কাছে আবেদনটা করতে হবে। তাহলে এই দিনটা খেয়াল রাখবেন, এটা 1 নম্বরের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, ব্রিফ কোয়েশ্চেন আকারে আসতে পারে, যে কত দিনের ভিতরে
রিভিউ করতে হবে। রিভিশনের আর একটা শব্দ ইউজ করা হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, সেটাকে রিভিউ বলা যায়। হ্যাঁ, এটা প্রচলন আছে, রিভিউ শব্দটা বলা হয়, কিন্তু আইনে রিভিউ কথা বলা নাই, আইনে বলা হচ্ছে রিভিশন। তাহলে এই রিভিশনটা করে কে? কমিশনার করে। কমিশনার, হ্যাঁ, রিভিউটা করবে, আবেদনটা করে করদাতা, কতদিনের ভিতরে তাকে আবেদনটা করতে হবে। তাহলে রিভিশনের জন্য কত দিনের ভিতরে আবেদন করতে হবে, এটা একটা প্রশ্ন হতে পারে। 60 দিনের মধ্যে। কার বরাবর আবেদন করতে হবে? কর কমিশনার বরাবর, বা শুধু কমিশনার বরাবর আবেদন করতে হবে। এই আবেদনের পত্রের সাথে আপনাকে 200 টাকার ফি প্রদান করতে হবে, এবং পরিশোধ ও স্বীকৃত কর দেয় পরিশোধ, আহ পরিশোধের প্রমাণ দাখিল করতে হবে। এখানে দুইটা ব্যাপার। এক হচ্ছে আবেদনের সাথে 60 দিনের ভিতরে আবেদন করতে হবে, 1 নাম্বার ব্যাপার মনে রাখতে হবে। 2 নাম্বার ব্যাপার হচ্ছে 200 টাকা ফিস দিতে হবে। আর 3 নাম্বার ব্যাপার হচ্ছে স্বীকৃত কর দায় যে আপনি পরিশোধ করছেন, এটা এটা অ্যাটাচ করে দিতে হবে। এখন আবার এই শব্দটা চলে আসছে এখানে, স্বীকৃত কর দেয় জিনিসটা কি? আপনি যেটা কর হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, এটা আপনার পরিশোধ আছে কিনা। অনেকে দেখা গেছে সে ট্যাক্স ক্যালকুলেশন করে, হ্যাঁ, সে অনুযায়ী তার 50,000 ট্যাক্স, কিন্তু সে 50,000 দেয় না, সে 40,000 দিল। তাহলে তার স্বীকৃত কর দায়টা কিন্তু বকেয়া রয়ে গেল। তো এরকম ব্যাপারগুলাতে রিভিউ করা যাবে না। রিভিউ করার জন্য স্বীকৃত কর দায়টা পরিশোধ থাকতে হবে। এটা এখানে বলছে যে 60 দিনের ভিতরে আবেদন করতে হবে, আবেদনের সাথে 200 টাকার ফিস প্রদান করতে হবে। 200 টাকা আপনি ইনকাম ট্যাক্স অফিসে যত টাকাই দেখ না কেন একটা চালানের মাধ্যমে দিবেন। তাহলে 200 টাকার একটা চালান দিবেন, এবং স্বীকৃত কর দেয় মানে আপনি রিটার্নের সাথে যে ট্যাক্সটা আপনি পরিগণনা করে দিয়েছেন বা কম্পিউটেশন করে দিয়েছেন, ক্যালকুলেশন করে দিয়েছেন, এই ট্যাক্সটা আপনি পরিশোধ করছেন কিনা এই প্রমাণটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে এই রিভিউটা ঘটবে, তা না হলে আপনি রিভিশন নিয়ে যেতে পারবেন না বা রিভিউ করতে পারবেন না। এই হচ্ছে ক্রাইটেরিয়া। 3টা ব্যাপার এখানে খেয়াল রাখতে হবে, 3টা শর্ত জড়িয়ে দেওয়া আছে। তাহলে একজন করদাতা কর নির্ধারণী আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে যদি উনি প্রতিকার পেতে চান, প্রথমত সে কমিশনারের কাছে যেতে পারেন। কমিশনার যে প্রক্রিয়ার মাধ্যমে এটার প্রতিকার দিতে পারে সেটা নাম হচ্ছে রিভিশন। এই রিভিশন করার জন্য কি করতে হবে? স্বীকৃত কর দায় পরিশোধিত থাকতে হবে। করদাতার কি করতে হবে? ওই কর নির্ধারণী আদেশ প্রাপ্তির 60 দিনের ভিতরে কমিশনার বরাবর আবেদন করতে হবে, এবং 200 টাকার ফি পরিশোধ থাকতে হবে। এই হচ্ছে ব্যাপার, এই শর্তগুলা পরিপালন করতে হবে। তাহলে আপনি রিভিউ যেতে পারেন। রিভিউ যদি আপনি না যান, তাহলে আপিল করতে পারেন। আপিল কার কাছে করবেন? আপিল করবেন আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট। আপনি আপিল করতে পারেন। আপিল আয়কর কর্তৃপক্ষ নামে একটা প্রতিষ্ঠান আছে। তো এই আপিল প্রত্যেকটা জোনেই আপিল কর আপিল অঞ্চলের অধীনে অধিভুক্ত। যেমন ঢাকাতে 4টা কর আপিল অঞ্চল আছে, ঠিক একই রকম ভাবে আপনার ঢাকার বাইরে কর আপিল অঞ্চল চট্টগ্রাম এরকম আছে, কর আপিল অঞ্চল খুলনা এরকম আছে। তাহলে এখন এই আপিল আয়কর কর্তৃপক্ষ বলতে এখানে কর আপিল অঞ্চলগুলাকে বোঝানো হচ্ছে। তাহলে একজন করদাতা যদি কর নির্ধারণী আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হন, সংক্ষুব্ধ মানে হচ্ছে অতিশয় ক্ষুব্ধ হন, সে যদি এটা মেনে না নিতে পারে, সে যদি ডিস্টার্ব ফিল করে, বোর্ড ফিল করে যে না, আমার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এত টাকা ট্যাক্স আমার আসে না, বা এত টাকা ট্যাক্স আমার হওয়ার কথা না, আমার ওই পরিমাণ আয় নাই, তাহলে সে কোথায় যেতে পারে? আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল করতে পারেন। কোন কোন বিষয়গুলোর জন্য আপিল করা যায়, এটা কিন্তু আপনাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। এইখানে দেখেন লেখা আছে গুরুত্বপূর্ণ কথা। এক, কোন করদাতা আয়কর কর্তৃপক্ষের আদেশে সংক্ষুব্ধ হইলে সংশ্লিষ্ট আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট নিম্নবর্ণিত বিষয়ে আপিল করিতে পারিবেন। আপনি কোন বিষয়গুলো নিয়ে আপিল করতে পারবেন খেয়াল করেন। এখানে 8টা বিষয়ের কথা বলা আছে। 8টা বিষয়ের কোনো বিষয় যদি আপনি কোনো বিষয়ে যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে আপনি আপিল করতে পারবেন। 8টা বিষয় কি কি? আয় নির্ধারণ। আপনি আয় বলে দিছেন 5 লক্ষ টাকা, কিন্তু কর নির্ধারণী আদেশে দেখা গেল ডিসিডি বা উপকর কমিশনার আপনার আয় ধরে দিয়েছে 8 লক্ষ টাকা, তাহলে আপনি এতে সংক্ষুব্ধ হলেন। এই কারণে আপনি আপিল গ্রাউন্ডস লিখে আপিল করতে পারবেন। কোথায় আপিল করবেন? কর আপিল অঞ্চলগুলোতে, সাধারণত এদেরকে বলা হয় আপিল আয়কর কর্তৃপক্ষ। অথবা পরিশুদ্ধ কর দায় নিরূপণ, ক্ষতির সমন্বয় বা জের টানা দণ্ড বা সুদ আরোপ, অতিরিক্ত পরিমাণে সুদ আরোপ করে দেওয়া হয়েছে আপনার উপর, আপনি এটা মেনে নিতে পারতেছেন না, আপনি আপিল করতে পারবেন। চার্জ এবং সারচার্জ বা অন্য কোনো অর্থ হিসাব, সারচার্জ আপনার আসে না, কিন্তু সারচার্জ ধার্য করে দেওয়া হয়েছে, তাহলে আপনি এটা কি করতে পারবেন? আপিল করতে পারেন। প্রত্যর্পণের পরিমাণ নিরূপণ। প্রত্যর্পণ মানে হচ্ছে রিফান্ড। রিফান্ড আপনি দাবি করছেন 5,000 টাকা, কিন্তু ডিসিটি বা কর নির্ধারণী আদেশ অনুযায়ী দেখা গেল যে আপনার কোনো রিফান্ডই আসে না, তখন আপনি এই প্রতিকার চেয়ে, কারণ আপনি তো একটা ক্যালকুলেশন করে দিয়েছেন,
আপনার বৃত্তি থেকে আপনি চিন্তা করছেন যে না, আমি আরো কিছু টাকা রিফান্ড পাবো, প্রত্যর্পণ পাবো, আমি আরো ফেরত পাবো, আমি অতিরিক্ত পরিমাণে ট্যাক্স পরিশোধ করে ফেলেছি, কিন্তু ডিসিটি বা কর নির্ধারণী আদেশ অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনি পাচ্ছেন না, তখন আপনি আপিলে যেতে পারবেন। পরের ক্রেডিট, আপনি আপনার একটা ট্যাক্স, গাড়ির ট্যাক্স পরিশোধ করা আছে, এটা এটা আপনি ক্রেডিট দিয়ে দিছেন, কিন্তু সার্কেল বা উপকর কমিশন এটা মানতেছে না, সে বলতেছে যে না, আপনি এটা পাবেন না, আপনার কাগজ নাই বা হারিয়ে গেছে, বা আপনি কাগজটা দিতে পারতেছেন না। আবার যে কোনো কারণে হোক, আপনার লজিক্যাল ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটা হয়তো সময় মতন আপনি ডিসিটির সামনে পেশ করতে পারেননি। ডিসিটি যদি আদেশ একবার করে ফেলে, তাহলে পরে আপনি দৌড়ে কাগজপাতি নিয়ে গেলেও কিন্তু আদেশ চেঞ্জ করার সুযোগ নাই। হ্যাঁ, কারণ এটা একটা কোর্ট বা আদালতের মতো, এটা একটা আদালতই বলতে পারেন আপনি। এখানে যে ডিসিটি, সে বিচারক, সে যখন একটা রায় লিখে ফেলে, তখন স্বাভাবিক এটা চেঞ্জ করার সুযোগ ওনারও থাকে না। হ্যাঁ, কারণ সুনির্দিষ্ট তারিখ অনুযায়ী, তারিখের ডেটের, আপনার কোহিসিভনেস অনুযায়ী কিন্তু অর্ডার শিটে লেখা হয়। যখন আদেশটা জারি করে ফেলে, তখন কিন্তু আপনি ওনার কাছে গিয়ে অনেক শত অনুনয় বিনয় করলেও বা লজিক্যাল ব্যাখ্যা এক্সপ্লেনেশন দাঁড় করালেও উনি কিন্তু এই রায়টা পরিবর্তন করতে পারবে না। তখন উনি আপনাকে একটা পরামর্শ দিয়ে দিবে যে আপনি এক কাজ করেন, যেহেতু রাইট এটা হয়ে গেছে, এখন তো আমি আর চেঞ্জ করতে পারবো না, আপনি আপিলে যান। তখন ওই করদাতা আপিলে যাবে। এ হচ্ছে ব্যাপার। কোনো প্রত্যর্পণ সংক্রান্ত কোনো ব্যাপার যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রেও একজন করদাতা আপিলে গিয়ে সেটা প্রতিকার পেতে পারেন। 2 নম্বর কথা হচ্ছে যে আপিলটা করতে হবে আদেশ প্রাপ্তির। যে একজন সার্কেল অফিসার যে কর নির্ধারণী আদেশটা পাঠালো, কর নির্ধারণী আদেশ মানে যে এখানে বোঝানো হয়েছে স্বাভাবিকভাবে কোনটা, ডেমান্ড নোটিশ বা দাবির নোটিশ, 214 ধারার যে নোটিশটা পাঠানো হয়, এটার সাথে অবশ্যই অ্যাসেসমেন্ট কপি থাকে, যেটার নাম IT 88। অবশ্য এখানে আরেকটা ট্যাক্স ক্যালকুলেশন করা থাকে, যেটাকে বলা হয় IT 30 বা কর পরিগণনার হিসাব। তাহলে এইখানে আমরা মূল ফোকাসটা সবসময় করতেছি ডেমান্ড নোটিশ বা দাবির নোটিশ। দাবির নোটিশের মাধ্যমে একজন একজন ইনকাম ট্যাক্স অফিসার বা একজন সার্কেল প্রধান বা উপকর কমিশনার করদাতাকে জানিয়ে দেওয়া হয় যে আপনার উপর এত টাকা নতুন করে কর সৃষ্টি করা হয়েছে, বা আপনার উপর এত টাকা কর দাবি সৃষ্টি করা হয়েছে। তাহলে এই দাবির নোটিশ বা আদেশ প্রাপ্তি, এটাকে আদেশ বোঝানো হয়েছে, আদেশ প্রাপ্তির 45 দিনের ভিতরে আপনাকে আপিল করতে হবে। আপনি যদি 45 দিনের ভিতরে আপিল না করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই সুযোগটা হাতছাড়া করবেন, আইনগত ব্যাপার এটা। এবং এখানে যে কাজটা করতে হবে, আবেদনের সহিত 200 টাকা ফিস পরিশোধ করতে হবে। এখানে বলা আছে স্বীকৃত কর দায় পরিশোধের প্রমাণ দাখিল করতে হবে। অর্থাৎ আপনি যে টাকা ট্যাক্স হিসেবে মেনে নিয়ে রিটার্ন জমা দিয়েছেন, ওই টাকাটা পরিশোধ আছে কিনা তার যথাযথ ব্যাখ্যা আপনাকে এই আবেদনের সহিত দিয়ে দিতে হবে। এটা এখানে বলা হচ্ছে। তাহলে আমরা দুইটা ব্যাপার দেখলাম। একটা দেখলাম রিভিশন। রিভিশনটা সাধারণত করা হয় কোথায়? কর কমিশনারের অফিসে। এরপরে দেখলাম আপিল। আপিলটা করা হয় আপিল কর্তৃপক্ষের কাছে। এরপরে আসেন প্রতিকারের আরেকটা উপায় বা আরেকটা রাস্তা, সেটা হচ্ছে আপিল ট্রাইব্যুনালে আপিল। তাহলে একজন করদাতা স্বাভাবিকভাবে সে যদি রিভিশনে যা, তাহলে নর্মালি যেটা প্রচলিত আছে, রিভিশন মানে তো হচ্ছে একটা জুনের প্রধান বা কমিশনার, কমিশনার যে ট্যাক্সটা সাব্যস্ত করে দিবে, স্থির করে দিবে, নির্ধারণ করে দিবে, যে নির্দেশনা দিয়ে দিবে, তার অধস্তন একজন ডিসিটি বা উপকর কমিশনার ওইভাবে ট্যাক্স নির্ধারণ করে, স্বাভাবিকভাবে দেখা গেছে যে করদাতা সন্তুষ্ট থাকলো, ট্যাক্সটা আলাদা হয়ে গেল। তাহলে কমিশনার সাধারণত এই কাজটাই করে থাকে। তাহলে রিভিশনে যদি কোনো মামলা যায়, কোনো করদাতা যদি রিভিশনের মাধ্যমে প্রতিকার পেতে চান, তাহলে স্বাভাবিকভাবে সে আর কোথাও যাবে না, এই মর্মে একটা অঙ্গীকার পত্র আগেই দিয়ে দেন। তাহলে এখানেই মামলাটা কিন্তু ডিসমিস, শেষ হয়ে গেল। কমিশনার যেটা নির্ধারণ করে দিল, সেই ট্যাক্সটা করদাতা দিয়ে দিল। ওকে, ফাইন। যদি যদি কোনো করদাতা রিভিশনে না যা, তাহলে সে প্রথমে যা কোথায়? আপিলে যা। তাহলে আপিল করে, আপিল থেকে যদি সে প্রতিকার পা, তাহলে তো এই ফাইলটা আবার কোথায়, নির্দেশনাটা আপিল থেকে আসবে সার্কেলে, ডিসিটি নতুন করে আপিলের নির্দেশনা অনুযায়ী তার ট্যাক্স করে, ট্যাক্সটা হয়তো বা কমবে। যদি কমে যা, করদাতা যদি সন্তুষ্ট থাকেন, তাহলে তো ওকে ফাইন, এখানেই মামলাটা শেষ। কিন্তু করদাতা যদি আপিলের রায়ে সন্তুষ্ট না হতে পারেন, আপিলের সিদ্ধান্ত 289 দ্বারা আপিলের সিদ্ধান্ত দেওয়া হয়, আপিলের সিদ্ধান্তে যদি করদাতা সন্তুষ্ট না হয়, তাহলে করদাতা ট্রাইব্যুনালে যায়। সহজ কথা, ট্রাইব্যুনালটা কোথায় করা হয়? আসলে এটার নাম হচ্ছে আপিল ট্রাইব্যুনালে আপিল। ট্রাইব্যুনালটা করা হয়, একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানটার নাম হচ্ছে টেক্সাস আপিলেট ট্রাইব্যুনাল। এই টেক্সাস আপিলেট ট্রাইব্যুনালে আপনাকে ট্রাইব্যুনাল করতে হবে। তাহলে আপিল, টেক্সাস আপিলেট ট্রাইব্যুনালে আপনাকে আপিল করতে হবে, আর এটার নাম হচ্ছে আপিল ট্রাইব্যুনালে আপিল। এটা একটা প্রতিকার পাওয়ার উপায় করদাতা।
তাহলে এখানে গুরুত্বপূর্ণ কথা দুইটা মনে রাখতে হবে, এখানে বিস্তারিত হয়তো বা আইনে আরো কিছু বিষয় অ্যাড করা আছে, আমি ইম্পর্টেন্ট দুইটা করে একটা করে কথা এখানে নিয়ে এসে আপনাকে এই কনসেপ্টটা ক্লিয়ার কথা চিন্তা করে কিন্তু নিয়ে আসছি। আইটিবি পরীক্ষা হয়তো বা এখান থেকে বড় আকারের কোয়েশ্চেন আসার সম্ভাবনা নাই, তবে এডিআর থেকে আসবে বা বিকল্প বিরোধ নিষ্পত্তি থেকে ওইটা আবার বিস্তারিত আলোচনা করবো। আপিল ট্রাইব্যুনালে আপিল, এখানে মূল কথাটা কি, করদাতা যদি কোনো মানে আদেশে সংক্ষুব্ধ হন তাহলে তিনি আপিল ট্রাইব্যুনালেও আপিল করতে পারেন, মানে আপিলের পরে আপিল ট্রাইব্যুনালে যাবে। খেয়াল করেন এখানে শব্দটা গুলিয়ে ফেললেন না। হ্যাঁ, একটা হচ্ছে যেটা দেখে আসছি, আপিল হাইকোর্ট কর্তৃপক্ষের নিকট আপিল করে, সে কি করে, সহজ কথায় আপিল করে। আপিলে যদি কোনো প্রতিকার না পা তাহলে সে কোথায় যাবে, ট্রাইব্যুনালে যাবে। এই আপিল ট্রাইব্যুনালেও আপিলই করে, আপিল মানে কি আবেদন বা আর্জি, সে প্রার্থনা করে এখানে কিছু, ব্যাপারটা এরকম। তাহলে সে আপিল থেকে যদি যে আদেশটা পেল তাতেও যদি সে সন্তুষ্ট না হয়, সংক্ষুব্ধ হয়, তাহলে করদাতা যাবে কোথায়, আপিল ট্রাইব্যুনালে আপিল করবে। তাহলে এখানে এটাকে অবশ্য সেকেন্ড আপিলও বলা হয়, ইনকাম ট্যাক্সে সেকেন্ড আপিল হিসেবে পরিচিত, যেহেতু শব্দ এখানে আপিল শব্দটা আবার জড়িত আছে, তাহলে এটাকে আবার শুধু ট্রাইব্যুনালও বলা হয়। তাহলে এখন করদাতা যদি আপিল থেকে যে রায়টা পেলো তাতে যদি সন্তুষ্ট না হয়, সংক্ষুব্ধ হয়, তাহলে সে ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনালে যদি সে যায়, তাহলে তাকে 60 দিনের ভিতরে যেতে হবে। যে আপিলের যে নির্দেশনা, ওই নির্দেশনা অনুযায়ী যে আদেশ হলো, সেই আদেশটা উপকর কমিশনার আবার দাবির নোটিশের মাধ্যমে করদাতার কাছে পাঠাবেন। করদাতা এটা যেদিন পাবেন তার থেকে 60 দিনের ভিতরে এই ট্রাইব্যুনালটা করতে হবে। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ট্রাইব্যুনালটা যে করবেন, ট্রাইব্যুনালটা এখানে একটা শর্ত মেনে করতে হবে। শর্তটা কি, যে আপিলের আদেশের ভিত্তিতে ধার্যকৃত কর এবং স্বীকৃত করদের মধ্যকার যে পার্থক্য হবে তার 10% কর পরিশোধের প্রমাণ দাখিল করবেন। মানে আপনি যদি ট্রাইব্যুনালে যেতে চান, আপনি যে আপিলে গেছেন, আপিলে না গিয়ে ট্রাইব্যুনালে যাওয়া যায় না সরাসরি, তাহলে আপিল থেকে যে নির্দেশনা দিছে সেই নির্দেশনা অনুযায়ী একজন উপকর কমিশনার বা সার্কেলের প্রধান ডিসিটি নতুন করে আবার সংশোধিত দাবির নোটিশ আপনার কাছে কিন্তু পাঠাবে বা সংশোধিত অ্যাসেসমেন্ট করবে। ওখানে যে পরিমাণ ট্যাক্স আসছে, ধরেন কথার কথা, আপিল থেকে নির্দেশনা অনুযায়ী উপকর কমিশনার ট্যাক্স নির্ধারণ করলো 1 লক্ষ, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা নতুন করে আপনার স্বাভাবিকভাবে আপনার কাছে দাবি সৃষ্টি করলো। এখন এখানে বলছে কি, যে আপিলের আদেশের ভিত্তিতে ধার্যকৃত যে কর হয়েছে, ধরেন নতুন করে 1 লক্ষ হয়েছে, আর হচ্ছে স্বীকৃত করদের মধ্যকার যে পার্থক্য, এখন 1 লক্ষ টাকার মধ্যে তো আপনি রিটার্নের সাথে কিছু টাকা দিয়ে দিছিলেন, ধরেন 50,000 দিয়ে দিছিলেন, তাহলে নতুন করে মানে আপনার উপর আরো 50,000 টাকার দায় চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে বলছে যে ধার্যকৃত কর ও স্বীকৃত করদের মধ্যকার যে পার্থক্য, তাহলে ধার্যকৃত কর হয়েছে 1 লক্ষ টাকা, আপনি রিটার্নের সাথে যে টাকাটা দিয়েছিলেন সেটার নাম হচ্ছে স্বীকৃত কর দায়, সেটার পরিমাণ ছিল ধরেন 50,000 টাকা। তাহলে এটার মধ্যে যে পার্থক্য, আরো 50,000 টাকা পার্থক্য ক্রিয়েট হয়েছে, এটার 10%, মানে আরো 5,000 টাকা, মানে এই 10% মানে 50,000 টাকার উপর 10% করলে 5,000 টাকা আসে। এই 5,000 টাকা আপনাকে এসালানের মাধ্যমে কর পরিশোধ মর্মে ট্রাইব্যুনাল করার সময় জমা দিয়ে দিতে হবে এবং এটার প্রমাণ ওই আবেদনের সাথে দিয়ে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু প্যাচ লাগানো যাবে না। তাহলে আপনি একজন কনসালটেন্ট হিসেবে, একজন অ্যাডভাইজার হিসেবে যখন আপনি করদাতাকে পরামর্শ দিবেন, যে যেহেতু আপনি আপিল থেকে সুরাহা পেলেন না, তাহলে আপনাকে ট্রাইব্যুনালে যেতে হবে। আর ট্রাইব্যুনালে যেতে হলে কিছু টাকা ট্যাক্স দিতে হবে, মানে আপনার যে ট্যাক্সটা নতুন করে সৃষ্টি হয়েছে তার 10% আপনাকে পরিশোধ করতে হবে। এই হলো ব্যাপার, এটা আপনাকে কিন্তু জানতে হবে। তাহলে এটা এমসিকিউ আকারে আইটিপি পরীক্ষায় কিন্তু আসতে পারে, যে ট্রাইব্যুনালে যেতে হলে ধার্যকৃত কর ও স্বীকৃত করদের পার্থক্যের কত পার্সেন্ট পরিশোধ করতে হবে, 10%। তাহলে একজন কর্তা ট্রাইব্যুনালেও প্রতিকার নাও পেতে পারে, যদি কোনো শক্ত গ্রাউন্ডস হয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ধরে ফেলে শক্ত গ্রাউন্ডস, তাহলে স্বাভাবিকভাবে এটা আপিলেও মাপ পাওয়া যায় না, ট্রাইব্যুনালেও মাপ পাওয়া যায় না। তখন করদাতা এই ধারার কোনো ব্যর্থ হইলো কিনা সেই ব্যাপারটা ট্রেস করে তার মামলাটা নিয়ে কোথায় যেতে পারে, হাইকোর্ট বিভাগে রেফারেন্স দায়ের করতে পারে। হাইকোর্ট বিভাগ হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে দুইটা ডিভিশন রয়েছে, একটা হচ্ছে আপিলের ডিভিশন, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট, প্রথমে আপনাকে হাইকোর্টে যেতে হবে কোনো যদি স্বাভাবিকভাবে কি বলে এটাকে, যে হাইকোর্ট যদি আবার অনুমতি দেয় তাহলে আপনি আপিলের ডিভিশনে যেতে পারেন। তাহলে আমরা হাইকোর্ট বিভাগের রেফারেন্সের বিষয়ে দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখি, কথা দেখি। করদাতা আপিল ট্রাইব্যুনালের আদেশ উদ্বুদ্ধ কোনো আইনি প্রশ্নে, হ্যাঁ এখানে এই কথাটা মনে রাখবেন,
কোনো আইনি প্রশ্নে, আইনগত মানে ধারার কোনো ব্যত্যয় হয়েছে কিনা আয়কর আইনের, সেটা কি বোঝানো হয়েছে। আইনি প্রশ্নে বিষয়টি হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলার মাধ্যমে নিষ্পত্তি করিতে চাইলে এই উদ্দেশ্যে নির্ধারিত ফর্মে হাইকোর্ট বিভাগ বরাবর আবেদন করিতে পারবেন। তাহলে করদাতা হাইকোর্ট পর্যন্ত কিন্তু যাইতে পারবেন, এই সুযোগটা কিন্তু করে দেওয়া আছে। এখানে গুরুত্বপূর্ণ কথা দুইয়ে বলা আছে, আপনি করদাতা আপিল ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্ত হইবার পর, মানে ট্রাইব্যুনালের আগে আপনি হাইকোর্টে যাইতে পারবেন না, এই সিরিয়ালটা কিন্তু মনে রাখতে হবে। এই জন্য এখানে বলা আছে যে করদাতা আপিল ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্ত হইবার তারিখ হইতে। তাহলে এখানে ট্রাইব্যুনাল করছেন, আপনি ট্রাইব্যুনাল থেকে কোনো প্রতিকার পেলেন না, তাহলে ট্রাইব্যুনাল তো একটা আদেশ দিবে, ট্রাইব্যুনাল একটা নির্দেশনা দিবে, সেই নির্দেশনা অনুযায়ী সার্কেল অফিস বা উপকর কমিশনার নতুন করে অ্যাসেসমেন্ট করে করদাতাকে আবার 214 ধারা কিন্তু দাবির নোটিশ জানিয়ে দিবে। হাইকোর্টে ট্রাইব্যুনালে বিভিন্ন রায় আসতে পারে, সেটা যে অ্যাসেসমেন্ট আগে ছিল এটা বহাল থাকতে পারে, পরিবর্তন আসতে পারে, নির্দেশনা আসতে পারে। তাহলে ওই অনুযায়ী কর নির্ধারণী আদেশ আবার কিন্তু উপকর কমিশনার কাকে দিবে, করদাতাকে দিবে। এই ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্ত হইবার তারিখ হইতে পরবর্তী 90 দিনের ভিতরে হাইকোর্টে আপনাকে আবেদন করতে হবে করদাতা হিসেবে। 90 দিন যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন না বা পারবেন না, এটা একটা শর্ত বলতে পারেন। আবেদনের সহিত 2,000 টাকা দিতে হবে, 2,000 টাকা ফি পরিশোধ করতে হবে আপনি যদি হাইকোর্টে মামলাটি নিয়ে যেতে চান। পাশাপাশি আপনাকে কর দাবির যেটা সৃষ্টি হয়েছে সেটা যদি 10 লক্ষ টাকা অতিক্রম না করে, তাহলে নির্ধারিত কর ও স্বীকৃত করদের পার্থক্যের সমপরিমাণের 15%, মানে যদি কর দাবিটা 10 লক্ষ টাকার নিচে হয়, যে কর দাবিটা সৃষ্টি হয়েছে এটার পরিমাণ যদি 10 লক্ষ টাকা নিচে হয়, তাহলে 15% ওই কর দাবির যে টাকাটা বকে আছে এটার 15% টাকা পরিশোধ করে হাইকোর্টে যেতে হবে। আর যদি কর দাবিটা 10 লক্ষ টাকা অতিক্রম করে ফেলে, তাহলে যে পরিমাণ টাকা বকেয়া মানে ইনকাম ট্যাক্স অফিস আপনার কাছ থেকে চাচ্ছে বারবার, হ্যাঁ আপনার কাছে পাবে, আপনি নতুন করে যে টাকাটা কর ভারে পড়ে গেলেন, ট্যাক্স লাইবিলিটিতে পড়ে গেলেন, ওই টাকার 25% পরিশোধ করে এরপরে আপনাকে হাইকোর্টে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা কন্ডিশন আপনাকে মনে রাখতে হবে। হাইকোর্ট থেকে যদি কোনো প্রতিকার না পাওয়া যায় বা হাইকোর্ট যদি মনে করে, হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত কোনো রায়ের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ যদি উক্ত রায় আপিল বিভাগে আপিল যোগ্য মর্মে প্রত্যয়ন করে, তাহা হইলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা যাবে। তাহলে আপনি আপিলের ডিভিশনে বা আপিল বিভাগে সরাসরি আপিল করতে পারবেন না হাইকোর্টের প্রত্যয়ন ছাড়া। হাইকোর্টে যদি বলে যে না, এটা আপনার মামলাটা আপনি আপিলের ডিভিশনে নিয়ে যান বা আপিলের ডিভিশনে নিয়ে এটা সমাধান করে নিয়ে আসেন, আমরা সুপ্রিম কোর্ট আমরা স্বাভাবিকভাবে হাইকোর্ট ডিভিশন এটা পারতেছি না বা রায় দিতে পারতেছি না বা কোন রকম সমস্যা ক্রিয়েটের কারণে যদি হাইকোর্ট ডিভিশন ব্যর্থ হয়, তাহলে সেটা প্রত্যয়ন করে দিবে যে আপনি এটা আপিল বিভাগে নিয়ে যান। প্রত্যয়ন না করে দিলে আবার আপনি নিতে পারবেন না। তাহলে এই কথাটা এখানে বলা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। ওই পর্যন্ত সাধারণত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মামলাগুলো যায় না, বা গেছে বলে আমার কাছে নজির নাই। হয়তো বা দুই একটা বড় বড় মামলা যাইতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, এটা খুব কম যায় আর কি। হাইকোর্ট পর্যন্ত হয়তো বা সর্বোচ্চ স্বাভাবিক করদাতা যারা তাদের ক্ষেত্রে, কোম্পানি করদাতার ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে হয়তো বড় বড় বিবিআইপি পার্সন ব্যতীত বা দুই একটা বড় বড় কর্পোরেট কোম্পানি ব্যতীত হয়তো বা আপিলের ডিভিশন পর্যন্ত যায় না আর কি। কিন্তু আইনের সিকুয়েন্সটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে মানে আপিলের ডিভিশন পর্যন্ত যাওয়া যায়, একজন করদাতা আপিলের ডিভিশন পর্যন্ত যেতে পারেন প্রতিকারের জন্য। তাহলে আমরা এখানে 5টা স্টেপ দেখলাম, স্টেপ গুলো একটু মনে রাখেন। আপনি যখন এ, এ, বাস্তবিক কাজটা বুঝবেন বা বাস্তবিক কাজটা করবেন, তখন হয়তো বা এই ধারাগুলো এই সেন্সটা যদি আপনার মাথায় থাকে যে আপনি এইভাবে প্রতিকার পেতে পারেন, তাহলে যখন বাস্তবে একটা কাজ করবেন তখন হয়তো বা আপনার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন যতটুকু জানার প্রয়োজন ততটুকু আপনাকে জানতে হবে, এবং এটাই হচ্ছে প্রিলিমিনারি বেসিক, এটা আপনাকে জানতে হবে। আপনি যদি এটাই না জানেন যে কত প্রকার একজন করদাতা প্রতিকার পেতে পারে, তাহলে তো যদি না জানেন এটা, তাহলে তো আপনি করদাতাকে বলতে পারবেন না। করদাতা হয়তো বা বিশাল ট্যাক্সের পরিমাণ শুনে হার্ট অ্যাটাক করে ফেলতে পারে, স্ট্রোক করে ফেলতে পারে, যে এত টাকা ট্যাক্স আমি কিভাবে দেবো। তখন কিন্তু আপনি তাকে বুঝাইতে পারবেন যে দেখেন সমস্যা নাই, ট্যাক্স অফিস ট্যাক্স করে দিচ্ছে, আমরাও আমাদের রাস্তাগুলো চিনি, আমরা ওখানে যেতে পারবো, ওখানে কি ট্যাক্সটা আমরা কমিয়ে আনতে পারবো, যদি লজিক্যাল এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা আপনার কাছে থাকে। আপনি যদি গ্রাউন্ডস তৈরি করতে পারেন যে এটা তো এরকম হওয়ার কথা, এভাবে করলে আমার তো ট্যাক্স আসে না, আপনারা ঠিক এটা ব্যত্যয় করেছেন, আমি এটার প্রতিকার চাই, সে উপায়ে আপনি রিভিশনে যেতে পারেন, সে উপায়ে আপনি আপিলে যেতে পারেন, সে উপায়ে আপনি ট্রাইব্যুনালে যেতে পারেন, সে উপায়ে আপনি
হাইকোর্ট ডিভিশনে রেফারেন্স মামলা দায়ের করতে পারেন, সে উপায়ে আপনি আপিলেট ডিভিশনে মামলা দায়ের করতে পারেন। তাহলে এখানে এই 5টা সিকোয়েন্স। এরপরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। যে আইটিপি পরীক্ষার সিলেবাসটা দেওয়া হয়েছে এখানে সরাসরি বলা আছে যে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2024-এর উপরে প্রশ্ন আসবে। আমি আশা করতেছি এখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে। এখানে কোনো অঙ্ক নাই, রিটেন কোশ্চেন আসবে, বড় আকারের কোশ্চেন আসবে, হয়তো বা আরো বেশিও আসতে পারে। তো এখানে খুব বেশি কোশ্চেন আমাদের পড়তে হবে না। এখান থেকে 3-4টা কোশ্চেন আপনি যদি ভালোভাবে পড়েন, 3-4টা থেকে একটা প্রশ্ন আপনি সরাসরি কমন পেয়ে যাবেন। তবে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যাপারটা কি, কনসেপ্ট একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। এটার ইংরেজি হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। এমসিকিউ আকারে আসতে পারে 1 নম্বরের জন্য। এডিআর মানে কি? এডিআর এর পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। ডিসপিউট মানে হচ্ছে বিরোধ, আর রেজুলেশন মানে হচ্ছে নিষ্পত্তি, আর অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প। তাহলে বিকল্প বিরোধ নিষ্পত্তি, যেটাকে সংক্ষেপে বলা হয় এডিআর, আবার বাংলাতে ওটা লেখা হয় এডিআর। এটি হচ্ছে ব্যাপার। বিকল্প বিরোধ নিষ্পত্তি কি? এটা হচ্ছে একটা ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সের যে আপনার একটা আইনি প্রক্রিয়ার নাম। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন করদাতা প্রতিকার পেতে পারে। করদাতা যদি কোনো কর নির্ধারণী আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হন, কোনো আদেশে যদি করদাতা অতিশয় ক্ষুব্ধ হন, তাহলে সে অনেকগুলো আইনি রাস্তায় হাঁটতে পারেন। এর মধ্যে একটা রাস্তা হচ্ছে এডিআর। এডিআর এর পূর্ণ রূপ হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। বিকল্প বিরোধ নিষ্পত্তিতে কখন করদাতা যান? স্বাভাবিকভাবে এখানে কিছু বাইন্ডিংস আছে বা শর্ত আছে, সে কারণে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনে আহ, ওইভাবে যেতে হয় শর্তগুলা মেনটেন্স করে। তো স্বাভাবিকভাবে যদি ওই ব্যত্যয় আইনের ওই ধরনের কঠিন ব্যত্যয় না হয়, কোনো আপিলের মাধ্যমে যদি কোনো সুরাহা না হয়, ট্রাইব্যুনালের মাধ্যমে যদি সুরাহা না হয়, হাইকোর্টের মাধ্যমে যদি সুরাহা না হয়, দীর্ঘদিন জুড়ে এটা লিঙ্গারিং চলতে থাকে, এতে তো সরকার রাজস্ব হারায়, বা আপনার দেখা গেছে যে ট্যাক্সটা বকেয়া থেকে যায়। রাজস্বটা সমমূল্যে পায় না। বিভিন্ন জায়গায় ফাইলটা যদি আটকে থাকে, তাহলে তো সরকার ট্যাক্স আদায় করতে পারবে না। হাইকোর্টে অনেকেই চালাকি করে লয়াররা মামলা নিয়ে ওখানে বছরের পর বছর ঝুলায় রাখে, ওই ট্যাক্সটা পরে সার্কেল আদায় করতে পারে না। বা ওখানে যদি কোনো মামলা হাইকোর্টে থাকে, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু করদাতার কাছ থেকে জোর করে টাকা আদায় করার সুযোগ থাকে না। হ্যাঁ, করদাতাকে বলাও যায় না যে আপনি বকেয়া দেন, এরকম একটা ব্যাপার থাকে। বা যদি ট্রাইব্যুনালে থাকে, যতটুকু সময় ট্রাইব্যুনালে থাকবে ততটুকু সময়ের ভিতরে কিন্তু করদাতাকে বলাও যাবে না যে টাকাটা আপনি দিয়ে দেন। যতটুকু সময় ট্রাইব্যুনালে থাকবে, হ্যাঁ, ততটুকু সময় কিন্তু করদাতাকে একটা সার্কেল অফিস বা সার্কেল অফিস থেকে বলাও যাবে না যে আপনি আপনার বকেয়াটা দিয়ে দিন। কারণ এগুলা আইনি প্রক্রিয়ায় যদি থাকে, আইনি প্রক্রিয়া থাকলে বকেয়া আদায়ের সুযোগ নাই। কিন্তু আইনি প্রক্রিয়া না থাকলে বকেয়া আদায়টা করে নেওয়া যায়, যেভাবে ব্যাংক অ্যাটাচ করে হোক, বা স্বাভাবিকভাবে তাকে ফোর্স করে হোক, বা নানান কৌশলে বকেয়াটা আদায় করার সুযোগ আছে। কিন্তু আইনি প্রক্রিয়ায় যদি একটা ফাইল আটকে থাকে, তাহলে কিন্তু বকেয়া আদায়ের সুযোগ থাকে না। এতে সরকার রাজস্ব হারায়, বা সময় মতনে সরকার রাজস্ব আদায় করতে পারে না। হ্যাঁ, এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয়ত, করদাতা করদাতার হ্যাসেল। করদাতা যদি একটা মামলা অনেকদিন ধরে ওই হাইকোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করতে থাকে এই ট্যাক্স ফাইল নিয়ে, তাহলে স্বাভাবিকভাবে সেও ক্ষতিগ্রস্ত হয়, তার শ্রমই, হ্যাঁ, শ্রম ইত্যাদি স্বাভাবিকভাবে নষ্ট হয়। তাহলে এখন এটার জন্য আহ, জাতীয় রাজস্ব বোর্ড বা সরকার একটা ভিন্ন একটা রাস্তা সৃষ্টি করে দিয়েছে, যেটা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। এখানে যত কম হ্যাসেল করা যায়, ওইভাবে যাতে মামলাটা করা হয়, আপনার নিষ্পত্তি করা হয়। তো এখানে সবাই যায় না, বা সবাই যাওয়ার প্রয়োজন নাই, কিছু কিছু ব্যাপারের জন্য এখানে যাওয়া যায়। এখন এটা সম্পর্কে, বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে আয়কর আইন 2023-এর ধারা 296 থেকে ধারা 308 পর্যন্ত ধারায় আলোচনা করা আছে। হ্যাঁ, আয়কর আইন 2023, ধারা 296 হতে ধারা 308 পর্যন্ত। এখানে কি ব্যাপারগুলো আছে আমি একটু দেখি। প্রথমেই এখানে ধারা 296 বলা আছে কিছু ট্রামস এর কথা, ট্রামস বা কিছু শব্দের কথা। এর মধ্যে প্রথম শব্দ যেটা অনুমোদিত প্রতিনিধি। অনুমোদিত প্রতিনিধি একটা শব্দ, যেটা এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা এটা একটু দেখবো কি না। তাহলে এখানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? 327 এর উপর দ্বারা দুই উল্লিখিত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ব্যক্তি তাহলে এখন এই যে 327 দ্বারাই 327-এর উপর দ্বারা দুই উল্লিখিত ক্ষমতাপ্রাপ্ত
প্রতিনিধি বলতে কাকে বোঝানো হচ্ছে? করদাতার অনুপস্থিতিতে বা করদাতা যাকে পাওয়ার দেন, স্বাভাবিকভাবে এটাকে লয়ার বলতে পারেন আপনি। এখানে অনুমোদিত প্রতিনিধি মানে হচ্ছে করদাতা যাকে মনোনীত করে দেয়, সে হচ্ছে অনুমোদিত প্রতিনিধি। বেঞ্চ বলতে আপিল ট্রাইব্যুনালের বেঞ্চকে বোঝানো হয়। আবার কমিশনারের একজন প্রতিনিধি থাকতে পারে এডিআর। তাহলে এডিআর একজন কমিশনারের প্রতিনিধি থাকে যিনি, ওনাকে কমিশনারের প্রতিনিধি বলা হয়। তাহলে এখন আমি এখানে খুব সহজভাবে প্রথমে আপনাদেরকে একটা জিনিস এখানে একটু বোঝানোর চেষ্টা করি। এই বিকল্প বিরোধ নিষ্পত্তিতে এখন বিকল্প বিরোধ নিষ্পত্তিতে একজন করদাতা যদি কোনো রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হন, তাহলে এখান থেকে প্রতিকার পেতে পারেন। তাহলে এই বিকল্প বিরোধ নিষ্পত্তিটা কার কাছে করা হয়, বা এটা এটা আপনার ইয়েটা নিষ্পত্তিটা কিভাবে হয়, সেটা একটা প্রক্রিয়ায় অনুসৃত হয়। তো এই প্রক্রিয়াটা কিরকম, এটা আয়কর আইন 2023-এর ধারা 296 হতে 308 পর্যন্ত দ্বারা আলোচনা করা আছে। এখানে প্রথমে সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাতে বলা আছে যে কিছু ইম্পর্টেন্ট টার্মস এর কথা। এর মধ্যে বলা আছে অনুমোদিত প্রতিনিধি। অনুমোদিত প্রতিনিধি মানে হচ্ছে করদাতা যাকে মনোনীত করেন, সে হচ্ছে অনুমোদিত প্রতিনিধি। হ্যাঁ, সহজ কথা। আর কমিশনারের প্রতিনিধি মানে হচ্ছে, আপনি খেয়াল করেন কথা, আবার আমরা একটু পিছনের দিকে চলে যাই। একজন একটা ইনকাম ট্যাক্স ফাইলটা থাকে কোথায়? সার্কেল অফিসে। তাহলে ফাইলে যত প্রকার অ্যাসেসমেন্ট হবে বা কর নির্ধারণ হবে, এটা করবে কে? সার্কেল প্রধান বা উপকর কমিশনার। তাহলে উপকর কমিশনার কার অধীনে অধীনস্থ? সে একটা জুনের প্রধান বা কর কমিশনারের অধীনে অধীনস্থ। তাহলে এই ফাইলটা যদি কোনো ঝামেলা পড়ে, এই ফাইলটা যদি কোনো সমস্যা হয়, তাহলে এটার বিবাদী হয় কে? কর কমিশনার সরাসরি আপনি বলতে পারেন, এটা কর অঞ্চলের যিনি প্রধান। তাহলে কর অঞ্চলের যিনি প্রধান, একটা ফাইল যখন এডিআর এ যায়, এডিআর হচ্ছে একটা বিচার প্রক্রিয়া, যেখানে করদাতা সংক্ষুব্ধ হয়ে আপনার কর ভাটা কমানোর জন্য বা তার যুক্তিসঙ্গত কারণ ব্যাখ্যা করার জন্য এডিআর একটা আইনি প্রক্রিয়া, ওখানে যান। এডিআর এ যখন করদাতা যান, করদাতা নিজে যান অথবা করদাতা তার অনুমোদিত প্রতিনিধিকে পাঠান, সে একজন লয়ার হতে পারে। ঠিক একই রকম ভাবে ঠিক একই রকম ভাবে আপনার দেখবেন, কি ফোন দিল এখন? আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, যে ঠিক একই রকম ভাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, আপনি যে ডিপার্টমেন্টে আপনি যে আয়কর আপনার আপনার উপর অতিরিক্ত কর চাপিয়ে দেওয়া হয়েছে, এই জন্যই তো আপনি এড়িয়ে গেছেন। তাহলে আপনি একজন লয়ারকে পাঠাচ্ছেন, এটা হচ্ছে আপনার অনুমোদিত প্রতিনিধি। আবার ঠিক একই রকম কর কমিশনার ওনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাবেন। এডিআর হচ্ছে একটা মানে বৈঠক, হ্যাঁ, একটা সালিশ বলতে পারেন সহজ কথায়। এই সালিশের মধ্যে করদাতা অথবা তার অনুমোদিত প্রতিনিধি থাকে একটা ব্যক্তি, আর একটা ব্যক্তি হচ্ছে কর কমিশনারের একজন প্রতিনিধি থাকে, তাকে কমিশনারের প্রতিনিধি বলা হয়, দুইজন। হ্যাঁ। আর এখানে বিচারক থাকে, বিচারক মানে সহায়তাকারী থাকে, একজন সহায়তাকারী। সহায়তাকারী টার্মটা আমরা পরে দেখবো। তাহলে এই তিনটা ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ। তাহলে একটা এডিএর এর ভিতরে থাকে কে? এডিএর এর ভিতরে থাকে, এই জিনিসটা দেখেন, না হলে কিন্তু আপনার কাছে এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি এই জিনিসটা কি বুঝতে খুব কঠিন লাগবে। কারণ এটা এটা আপনি আপনি এখানে বেশ কয়েকটা ব্যাপার এলোমেলো ভাবে আয়কর আইন এবং এটার উপর একটা মালা বিধিমালা জারি করা হয়েছে। তাহলে আপনার কাছে এলোমেলো লাগবে। আপনি তিনটা ব্যক্তির কথা মনে রাখেন। একটা ব্যক্তি হচ্ছে করদাতা। ধরেন করদাতা সরাসরি এডিআর করলো, সে কর নির্ধারণী আদেশে সংক্ষুব্ধ হয়ে সরাসরি এডিআর করলো। তাহলে করদাতা থাকে এডিআর এর ভিতরে। এডিআর এর ভিতরে কি থাকবে? কার করদাতা কার বিরুদ্ধে করলো? স্বাভাবিক ডিপার্টমেন্টের বিরুদ্ধে। ডিপার্টমেন্ট তার ফাইলটা যেখানে, ওই কমিশনারের বিরুদ্ধে সে এডিআর করবে। তাহলে এডিআরটা করলে তাহলে ওখানে কি থাকবে? কমিশনারও সে তার একজন প্রতিনিধি পাঠাবে, যাকে কমিশনারের প্রতিনিধি বা ডিপার্টমেন্টাল রিপ্রেজেন্টেটিভ, ডিআর বলা হয়। ডিআর সহজ ভাষায় ডিআর, ডিপার্টমেন্টাল রিপ্রেজেন্টেটিভ বা বিভাগীয় প্রতিনিধি। তাহলে একজন এখানে এখানে কমিশনার করদাতা থাকবে, কমিশনারের প্রতিনিধি থাকবে, কমিশনারের প্রতিনিধি থাকবে, আর একজন সহায়তাকারী থাকবে, সহায়তাকারী। তাহলে এই তিনটা ব্যক্তি থাকে এডিআর, এটা আপনি সুস্পষ্টভাবে মনে রাখেন। এই তিনজন ব্যক্তি এক জায়গায় বৈশা সালিশ করে। হ্যাঁ, এটাকে এডিআর বলে।
বুঝতে পেরেছেন? খুব সহজভাবে যদি আপনি এটা ধরেন, তাহলে তিনটা ব্যক্তি থাকবে, কে কে? করদাতা, কমিশনের প্রতিনিধি বা সহায়তাকারী, আরেকজন হচ্ছে সহায়তাকারী। তাহলে করদাতা নিজেও থাকতে পারে, তার অনুমোদিত প্রতিনিধিও থাকতে পারে। এক জায়গায় সালিশ, এটা এটা কোথায়, এটা এডিআর কি কোনো প্রতিষ্ঠান আছে? না, এডিআর কিন্তু আসলে কোনো প্রতিষ্ঠান না। হ্যাঁ, এখানে করদাতা আবেদন করবে। আবেদনটা কার কাছে করবে এটা আমরা সিকুয়েন্সিয়ালি দেখাবো। তাহলে এখানে একটা এডিআর এ একটা মামলা নিষ্পত্তি হয়। এখানে কয়জন ব্যক্তি থাকে? তিনজন ব্যক্তি থাকে। কে থাকে? করদাতা থাকে, কমিশনারের প্রতিনিধি থাকে, আর একজন সহায়তাকারী থাকে। এখানে সহায়তাকারী কথাটা খুব গুরুত্বপূর্ণ। সহায়তাকারীটা আবার এনবিআর এর ওয়েবসাইটে আপনার ঢুকলে সহায়তাকারী একটা লিস্ট আছে। প্রতি বছর বা 6 মাস অন্তর অন্তর আপডেট করে সহায়তাকারী হিসেবে অনেক ব্যক্তিকে মনোনীত করে রাখে। তাহলে বিভিন্ন মামলার যখন এডিআর হয়, এক একটা মামলার ক্ষেত্রে একজনকে নির্ধারণ করে দিয়ে দেয় আর কি। তাহলে তিনজন ব্যক্তি থাকে এই সালিসটার মধ্যে। করদাতা থাকবে, কমিশনারের একজন প্রতিনিধি থাকবে, আর সহায়তাকারী থাকবে। আচ্ছা, বিকল্প বিরোধ নিষ্পত্তি 297 কি বলছে দেখেন। এই বিকল্প বিরোধ নিষ্পত্তিটা সম্পর্কে বিভিন্ন রকম বিধি বা গেজেট এস আরো শর্ত সীমা ইত্যাদি বোর্ড যে কোনো সময় আপনার পরিবর্তন করতে পারে বা জারি করতে পারে। 298 বলা আছে যে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া। প্রক্রিয়া বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া, এই জিনিসটা একটু আমি একটু করি, আলোচনা করি। বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটা কি? এটা একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। উপধারা 4 বিধান সাপেক্ষে একজন করদাতা আপিল আয়কর কর্তৃপক্ষ, খেয়াল করেন, আপিল আয়কর কর্তৃপক্ষ, কর আপিল ট্রাইব্যুনাল বা সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগে নিষ্পন্নাধীন নিষ্পন্নাধীন বিরোধ, খেয়াল করেন, সমাধানে আসে নাই, আপিলেও ঘুরতেছে, ট্রাইব্যুনালেও ঘুরতেছে, অথবা হাইকোর্টে ঘুরতেছে মামলার অনেকদিন ধরে, 2 বছর যাবত। তখন করদাতা বললো যে ভাই আমি এতদিন তো আর ঘোরাঘুরি করতে পারবো না, এটা একটা সমাধান দেন আমাদেরকে। তখন সে এডিআর এ আবেদন করে, আবেদন করে। অথবা ডিপার্টমেন্টের চিন্তা করলো যে এতদিন আপনার কাছে কিছু টাকা আমরা ট্যাক্স পাবো, এটার জন্য এত হ্যাসেল, আপনি হচ্ছেন আমি হচ্ছি, চলেন এটার একটা সমাধানে নিয়ে যাই। তখন করদাতা কি করে? একটা এডিআর এ আবেদন করে। আবেদনটা কার কাছে করে? এটা বিভিন্ন জনের কাছে করতে পারে, এটা আমরা পরে দেখতেছি, দেখেন কার কাছে করে। আচ্ছা, এখানে এই বিষয়টা একটু খেয়াল করেন। বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রয়োগটা কি? প্রয়োগটা আপনি কোথায় করবেন? বলছি, উপধারা 4 বিধান সাপেক্ষে একজন করদাতা আপিল আয়কর কর্তৃপক্ষ বা কোর আপিল ট্রাইব্যুনাল বা সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগে নিষ্পন্নাধীন বিরোধ বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির জন্য আবেদন করিতে পারিবেন। তাহলে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রয়োগটা কখন হবে? সহজ কথায়, মামলাটা যখন কোন একটা আইনি প্রক্রিয়ায় প্রক্রিয়াধীন থাকবে তখন। তার মানে একটা ফ্রেশ মামলা আপনি আইডিয়ারে নিতে পারেন না, কোথাও ঝুলে আছে, ওই ঝুলা থাকা অবস্থায় আপনি আইডিয়ারে যাবেন। এরকম হয় না যে আপনার খেয়াল করেন যে গ্রামে বিশাল একটা গন্ডগোল হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের গ্রামে ছিল এরকম, একটা মার্ডার হয়েছে, মামলা চলতেছে, বাদীও যাচ্ছে বিবাদীও যাচ্ছে, হাজিরা দিচ্ছে, পয়সা খরচ করতেছে, গ্রাম থেকে শহরে যাচ্ছে, নানান ভাবে হ্যাসেল হচ্ছে 4-5 বছর যাবত। এরপরে গ্রামের মানুষ মেম্বার বললো যে ভাই এগুলা রাইখা এক কাজ করেন, আপনার মিটমাট হয়ে যান। হ্যাঁ, যে ধরেন আহ, সাব্যস্ত করে দিল যে 5 লক্ষ টাকা দিয়ে দাও, তোমরা মামলা তুলে নিয়ে আসো। এ হলো ব্যাপার আর কি। একটা সালিসের মাধ্যমে একটা সমাধান কিন্তু পৌঁছায় যায়। তো এটা আবার ওখানে জমা দিছে কোর্টে, জমা দিয়ে দেখা গেছে যে স্বাভাবিকভাবে ওই মামলা থেকে অব্যাহতি পেয়ে গেল আসামি, আর বাদী মামলাটা তুলে আনলো। তো এটাও এরকম একটা ব্যাপার যে প্রক্রিয়াধীন থাকা অবস্থায় যে বিচার প্রক্রিয়াটা আহ, করা হয় বা যে বিচার প্রক্রিয়ার জন্য আবেদন করা হয়, এটা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। তবে এখানে আপনার অনুমতি নিতে হবে। সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগে কোনো বিরোধ নিষ্পন্নাধীন থাকিলে করদাতাকে উপধারা 1 অধীন আবেদন দাখিলের পূর্বে আদালতের অনুমতি গ্রহণ করিতে হবে। যে আমি বিকল্প বিরোধ নিষ্পত্তি নিতে চাই, তখন সুপ্রিম কোর্টে যদি এটা ইয়া থাকে, লিঙ্গারিং অবস্থায় থাকে বা ঝুলে থাকে, তাহলে সুপ্রিম কোর্ট এটা অনুমতি দিবে। অনুমতি নিয়ে তাকে এডিআর করতে হবে। এডিআর করার যে শর্ত, এটা একটু দেখেন। বিকল্প বিরোধ নিষ্পত্তির যে আবেদন নির্ধারিত ফরমে সময় এবং ফি প্রদান পূর্বক প্রত্যয়ন করিয়া দাখিল করিতে হইবে। আর সংশ্লিষ্ট আপিল আয়কর কর্তৃপক্ষ বা আপিল ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর দাখিল করতে হবে। করদাতা আবেদনের সহিত সংশ্লিষ্ট কাগজপত্র, দলিলাদি এবং আইনগত ভিত্তি ও প্রকৃত ঘটনা সম্বলিত বিবৃতি দাখিল করতে হবে। কোন করদাতা কোন আয় বর্ষে রিটার্ন দাখিল করিয়া থাকলে তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন দাখিলের যোগ্য হইবেন না, যদি না উক্ত আয় বর্ষে স্বীকৃত কর দেয় পরিশোধ না করিয়া থাকেন। তাহলে বিকল্প বিরোধ নিষ্পত্তি উনি
এই এই প্রক্রিয়ায় যেতে পারবেন না যদি তার স্বীকৃত কর দায় পরিশোধ করা না থাকে। দেখেন, স্বীকৃত কর দায় একটা মানে রেভলিউশনারি কনসেপ্ট ইন 2020, কি বলে এটাকে, 2023-তে আয়কর আইন 2023-এ একটা রেভলিউশনারি কনসেপ্ট দাঁড় করানো হয়েছে। সেটা নাম হচ্ছে স্বীকৃত কর দায়। করদাতা ট্যাক্স ক্যালকুলেশন করে যে ট্যাক্সটা দেন রিটার্নের সাথে, এটাকে স্বীকৃত কর দায় বলা হয়। মানে যে ট্যাক্স ক্যালকুলেশন করে যে ট্যাক্সের হিসাবটা উনি ইনকাম ট্যাক্স অফিসে জমা দেন, এটাকে স্বীকৃত কর দায় বলে। তাহলে স্বীকৃত কর দায় যদি আবার পরিশোধ না থাকে, তাহলে আবার সে এরিয়ারে যেতে পারবে না। আসলে স্বীকৃত কর দায় পরিশোধ না থাকলে তো সে কোথাও যাইতে পারে না, কোথাও যাইতে পারে না, সে কোনো বিচারেই পায় না। হ্যাঁ, সে আপিলে যাইতে পারবে না, ট্রাইব্যুনালে যাইতে পারবে না, সে হাইকোর্টে যাইতে পারবে না, আপিলের ডিভিশনে যাইতে পারবে না। আবার এখানেও বলছে যে, এখানেও বারবার কথাটা আনা হয়েছে, স্বীকৃত কর দায় যদি কোনো কারণে পরিশোধ করা না থাকে, সে আবার এডিআরেও যেতে পারবে না। স্বীকৃত কর দেয় মানে করদাতা নিজে বলে দিচ্ছে আমার এত ট্যাক্স, এটা যদি পরিশোধ না থাকে, তাহলে তো বোঝা যাচ্ছে তার নিজের মধ্যেই গলত থাকে, যে কারণে সে কোনো বিচার পায় না। এই হচ্ছে ব্যাপার। কমিশনারের প্রতিনিধি মানে হচ্ছে যখন একজন করদাতা, হুম, যখন একজন করদাতা এডিআর এর আবেদন করেন, আচ্ছা এডিআর এর আবেদনটা কার কাছে করবেন এই বিষয়ে মনে হয় আপনার প্রশ্ন জাগছে যে এই যে এডিআর নামে তো কোনো প্রতিষ্ঠান নাই, এটা কি এনবিআর এর চেয়ারম্যান বরাবর করবো এডিআর এর জন্য আবেদনটা, এই সালিসটা বসানোর জন্য? না, আবেদনটা কোথায় করবেন এটা বিধিতে বলা আছে। আমি একটু একটু দেখাইনি, তাহলে আপনার কাছে বিষয়টা অনেক স্পষ্ট এবং সহজ হয়ে যাবে। এডিআর এর আবেদনটা আপনি করবেন কোথায়, এটা আমরা একটু প্রথমে দেখিনি। হ্যাঁ, এই দেখেন, এডিআর এর ধারা আছে 296 থেকে 308 পর্যন্ত আয়কর আইনে। আবার এই এডিআর এর উপর একটা বিধিমালা জারি করা হয়েছে, একটা বিধিমালা করা হয়েছে যে প্রসিডিউরসটা কিভাবে মেনটেনেন্স হবে, কার কাছে আবেদন করতে হবে, কে এটার রায় দিবে, ফর্ম গুলা কি কি হবে, এই ব্যাপারগুলা নিয়ে, হ্যাঁ, বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা করা হয়েছে 2024 সালে। আগেও ছিল 2012 সালের যে বিধিমালা, ওটা রহিত করে 2024 সালে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা করা হয়েছে। বিধিমালা বিধি পাশে ওখানে 16টা বিধি আছে। বিধি পাশে বলা আছে যে কার কাছে একজন করদাতা এডির আবেদনটা করবে। এই যে দেখেন, আবেদন গ্রহণকারী ব্যক্তি কে, বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন নিম্নবর্ণিত কর্তৃপক্ষের নিকট দাখিল করিতে হইবে। তাহলে কার নিকট দাখিল করতে হবে দেখেন, যেহেতু এটা বিচারাধীন একটা ব্যাপার, সেটা এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, তাহলে এখানে বলা হচ্ছে উপকর কমিশনার কর্তৃক নিষ্পত্তিকৃত বা পুনঃনিষ্পত্তিকৃত আদেশের বিরুদ্ধে যদি আপিল দায়ের না করা হয়ে থাকে, তাহলে ওই আবেদনকারী আপিল অধিক্ষেত্র যে কর্তৃপক্ষের উপর ন্যস্ত সেই কর্তৃপক্ষের নিকট উনি এডিআর এর আবেদন করবেন। দেখেন, তাইলে যদি উপকর কমিশনার কর্তৃক যে ট্যাক্সটা ধার্য করা হয়েছে তার বিরুদ্ধে যদি কোনো আপিলে যাওয়া না হয়, তাহলে ওই ওই সার্কেলটা, ওই উপকর কমিশনার যে সার্কেলের অধিভুক্ত, ওখানে ওই অধীনে যে কর অঞ্চল আছে, কর অঞ্চল আবার বিভিন্ন কর আপিল অঞ্চলে অধিভুক্ত, তাহলে ওই কর আপিল অধিভুক্ত যে অধিক্ষেত্রটা আছে তার নিকট সে এডিআর আবেদন করবে। মানে এডিআর এর জন্য আলাদা কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নাই, এখানে সুনির্দিষ্ট কিছু ব্যক্তির কথা বলা আছে। হ্যাঁ, ওই ব্যক্তির কাছেই একজন করদাতাকে এডিআর এর জন্য আবেদন করতে হবে। ফোন নাম্বার একটা ব্যাপার হচ্ছে যুগ্ম কর কমিশনার আপিল, অতিরিক্ত কর কমিশনার আপিল বা কর কমিশনার আপিলের নিকট আপিল বিচারাধীন থাকিলে সংশ্লিষ্ট যুগ্ম কর কমিশনার আপিল বা অতিরিক্ত কর কমিশনার আপিল, কর কমিশনার আপিল নিকট আপনাকে আবেদন করতে হবে। তাহলে এখানে আরেকটা ব্যাপার আসছে। প্রথম ব্যাপার হচ্ছে আপিল অধিক্ষেত্র কর্তৃপক্ষের উপর ন্যস্ত সেই কর্তৃপক্ষের নিকট আপনি আবেদন করবেন। 2 নাম্বার ব্যাপারটাতে বলছে যে যুগ্ম কর কমিশনার আপিল, অতিরিক্ত কর কমিশনার আপিল বা কর কমিশনার আপিল, মানে আপিল, এগুলো হচ্ছে পদের নাম। এই পদধারী আপিল বিচারাধীন যদি থাকে, এদের কাছে যদি ফাইলটা অলরেডি আপনার আপিলে থাকে, সংশ্লিষ্ট যুগ্ম কর কমিশনার আপিল, অতিরিক্ত কর কমিশনার আপিল, কর কমিশনার আপিল নিকট, মানে তাদের নিকটই আপনি বলেন যে আপনার আপিলের সিদ্ধান্ত আর দেওয়ার দরকার নাই, ওই যে আমি আপিল করছি ওইটা ওইটা আমি নিতে চাচ্ছি না, আপনি এডের মাধ্যমে মামলাটা নিষ্পত্তি করে দেন। বুঝতেছেন বিষয়টা? মানে আপনি আপিলে গেছেন, আপিলে লিঙ্গারিং হচ্ছে, আপিলে কোনো সমাধান আপনি পাচ্ছেন না, আপিলের যে রুলস এন্ড রেগুলেশন সে অনুযায়ী আপনি সমাধান পাচ্ছেন না, তখন হয়তো আপনি পরামর্শ পেলেন বা আপনি বুঝতে পারলেন যে এটা আপিলে একটা সমাধান হবে না, এটা এডিআর করলে একটা সমাধান আসতে পারে।
তখন আপনি ওখান থেকে অনুমতি নিয়ে বললেন যে ঠিক আছে, আপনি আপনার কাছে ফাইলটা আছে, আপনি তো অতিরিক্ত কর কমিশনার আপিল, অথবা আপনি যুগ্ম কর কমিশনার আপিল, অথবা আপনি একজন কর কমিশনার আপিলের, তাহলে আপনি এক কাজ করেন, এডিআর এর মাধ্যমে সমাধান করে দেন। আপনার কাছে এই এডিআর এর আবেদন আমি করলাম, তাহলে আপনি তাদের কাছেও আবেদন করতে পারবেন। খেয়াল করেন, আরেকটা ব্যক্তি হচ্ছে কোর আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলে, যদি মামলাটা ট্রাইব্যুনালে থাকে, অনেকদিন ধরে আপনি ট্রাইব্যুনালের অফিসে ঘোরাঘুরি করতেছেন, কিন্তু এটার কোনো সুরাহা হচ্ছে না। কেন হচ্ছে না? আইনের অসঙ্গতির কারণে, বা কোনো ডাউট অফ দা লর কারণে, যে কোনো কারণেই হোক না কেন, বা স্বাভাবিকভাবে আপনি আপনি যে ধরনের ব্যাখ্যা দিচ্ছেন ওইটা ওই ট্রাইব্যুনালে মানা সম্ভব না, বা ওই প্রক্রিয়ায় মানা সম্ভব না, কিন্তু এটা এডের এর মাধ্যমে অনেক কিছু মেনে নেওয়া যেতে পারে। হ্যাঁ, যেখানে আইনের কোনো সুনির্দিষ্ট দ্বারা হয়তো বা ওইভাবে স্পেসিফিক্যালি ইউজ করা হয় না, যেহেতু এডিআর স্বতন্ত্র ভাবে একটা ইন্ডিভিজুয়াল বিষয়, সালিসের মতো। সো এখানে মানবিকতার অনেক বিষয় চলে আসতে পারে, নানান কারণে ওনার ট্যাক্সটা কমে যেতে পারে বা কমিয়ে দেওয়া যেতে পারে। এতে কিন্তু আইনের ব্যত্যয় হবে না, এটা থেকে আইন থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে আবার। হ্যাঁ, বলা আছে। তাহলে এখন এই কোর আপিল ট্রাইব্যুনালে যদি আপিল বিচারাধীন থাকলে, সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল বেঞ্চের যে রেজিস্ট্রার আছে বা উপ রেজিস্ট্রার আছে বা সহকারী রেজিস্ট্রার আছে, তার নিকট আপনি এডির আবেদন করতে পারেন। আপনি বললেন যে ভাই, আমি তো ওই যে আপনার এখানে ট্রাইব্যুনাল করলাম, তো আমি তো কোনো সমাধান পাচ্ছি না, এক কাজ করেন, ট্রাইব্যুনালের তো সমাধান হবে না বুঝছি, বা হবে না হইলে আমাকে এডিআর করার সুযোগ দেন, এই নেন এডিআর এর আবেদন। আবেদন করলেন, যে শর্ত অনুযায়ী আবেদন করলেন আর কি, এই হলো ব্যাপার। অথবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগে যদি বিচারাধীন থাকে কোনো মামলা, এটার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে আপনি এডির আবেদন দিতে পারবেন না। এই ক্ষেত্রে শুধুমাত্র দ্বিতীয় সচিব ট্যাক্সেস লিগেলের নিকট আবেদন করবেন। দ্বিতীয় সচিব বসে কোথায়? জাতীয় রাজস্ব বোর্ডে। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিবের কাছে তখন আপনি এডির আবেদন করবেন। তাহলে কি পাইলাম আমরা? মামলাটা যদি আপিলে থাকে, তাহলে ওই আপিলের এই যার কাছে মামলা আছে তার কাছে আপনি এডির আবেদন করবেন। মামলাটা যদি ট্রাইব্যুনালে থাকে, তাহলে ট্রাইব্যুনালের যে প্রধান আছে তার কাছে, যে রেজিস্ট্রার উপ রেজিস্ট্রার, তাদের কাছে এটির আবেদন করবেন। মামলাটা যদি সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনে অথবা হাইকোর্ট ডিভিশনে থাকে, তাহলে আপনি এডির আবেদনটা করবেন কার কাছে? জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিবের কাছে, যিনি ট্যাক্সেস লিগেল নামে একটা পোস্ট হোল্ডার ব্যক্তি আছে, ওনার কাছে আপনি আবেদন করবেন। সমাধানটা কে দিবে সেটা পরের বিষয়, কিন্তু আবেদনটা করতে হবে এই সাইড ধরনের ব্যক্তির কাছে। এটা আপনি ব্যাপারটা ক্লিয়ার কিনা দেখেন। হ্যাঁ, তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আপনার এডিএর আলাদা কোনো প্রতিষ্ঠান নাই। এটা একটা বিচারাধীন মামলা সমাধানের একটা সালিশ মাত্র। এই সালিশের আবেদনটা আপনি কার কাছে করবেন? হ্যাঁ, এটা এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখন যে জায়গাটাতে আমরা ছিলাম, ওখানে আবার চলে আসি। কমিশনারের প্রতিনিধি, আচ্ছা, যে বিকল্প বিবরণ নিষেধের প্রয়োগটা কি? তাহলে আবেদনটা কার কাছে করতে হবে, এটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কমিশনের প্রতিনিধি এডিআর এর আবেদন আপনি ধরেন, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, হাইকোর্টের একটা মামলা আপনি এডিআর করছেন, তাহলে এডিআরটা করবেন কোথায়? দ্বিতীয় সচিব টেক্সাস লিগেলের কাছে। আচ্ছা, টেক্সাস লিগেলের কাছে যখন আপনি আবেদন করবেন, তখন টেক্সাস লিগেল নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। তখন এই টেক্সাস লিগেল ওই যে কর অঞ্চলের ফাইল, ওই কর অঞ্চলের যে কমিশনার তাকে আবেদন করবে, মানে তার তার কাছে একটা চিঠি পাঠাবে যে আপনার এই ফাইলটি এডিআর আসছে। তখন এই কর কমিশনার একজন প্রতিনিধি নিয়োগ করবে ফাইলটার জন্য, যে ঠিক আছে, আমি একজন প্রতিনিধি পাঠাচ্ছি। কবে পাঠাইতে হবে? হ্যাঁ, এটাও কিন্তু ওই যে ট্যাক্সেস আপিল, আপনার হ্যাঁ, উম, আপনার এই যে দ্বিতীয় সচিব ট্যাক্সেস লিগেলের, উনি কিন্তু এই চিঠির মাধ্যমে ইয়াকে জানিয়ে দিবেন, কমিশনারকে, যে এত তারিখ আমরা বলতে চাচ্ছি, আপনি একজন আপনার প্রতিনিধি পাঠান, অথবা আপনি সরাসরি আসেন। স্বাভাবিকভাবে কর কমিশনার সরাসরি যায় না, সে একজন প্রতিনিধি পাঠান। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে আবেদনটা করার পরে, আবেদনটা যার কাছে যাবে, সে ওই কর কমিশনারকে চিঠি দিবে যে আপনি একজন প্রতিনিধি দেন। সে কাকে দিবে? সে করদাতাকে একটা চিঠি দিবে যে অমুক দিন অমুক সময় আমরা অমুক জায়গায় বসবো। সে তাকে চিঠি দিবে। সে আর কাকে চিঠি দিবে? সে সহায়তাকারী নির্ধারণ করে দিবে, ভোট, ওই সহায়তাকারী প্রতিনিধিকে সে চিঠি দিবে। ওই যে তিনজন ব্যক্তি একটু আগে আমরা বলছিলাম, করদাতা, কমিশনারের প্রতিনিধি, সহায়তাকারী, এডিআর এর সালিসে সেই তিনজন ব্যক্তি থাকে। হ্যাঁ, তো করদাতা নিজে কমিশনের প্রতিনিধি, কমিশনার ঠিক করে দেয়, সহায়তাকারীকে ঠিক করে দেয় বোর্ড বা জাতীয় রাজস্ব বোর্ড। তাহলে তিনজনে এক জায়গায় কখন বসবে, এটা আপনি যার কাছে আবেদন করবেন সে একটা কোঅর্ডিনেশন করে দিবে। আচ্ছা,
তাহলে একজন সহায়তাকারী যখন দিবে তখন যার কাছে আবেদন করছেন তার দায়িত্ব শেষ, সহায়তাকারী সকল দায়িত্ব পালন করবে। এই যে সহায়তাকারী দ্বারা 300-তে বলা আছে, দেখেন আপনি এটা গোলায় ফেললেন না, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং আপনার কাছে একটু জটিল মনে হতে পারে, আপনি এডিআর হয়তো বা খুব ঘন ঘন হয় না, কম হয়, বা এডিআর খালি দেখিয়ে আসতেছেন আইনের বইটাতে, কিন্তু এডিআর এর আদ্যোপান্তটা আপনি ধরতে পারতেছেন না। কেন ধরতে পারতেছেন না? আপনি সিমটমটা সিমটমটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে করদাতা থাকবে, করদাতা আবেদন করবে, কারণ এডিআর এর কোনো প্রতিষ্ঠান নাই বাংলাদেশে। এডিআর একটা ঝুলন্ত মামলা, কোথায় কোথায় আবেদন করতে হবে আমরা একটু আগে দেখে আসলাম। আবেদন করবে, এটা একটা সালিশ প্রক্রিয়া মাত্র, সালিশের মতো যদি সহজভাবে আপনি বুঝতে চান। তো সালিশের জন্য এখানে করদাতা থাকবে, এখানে কমিশনারের প্রতিনিধি থাকবে, আর এখানে একজন সহায়তাকারী থাকবে। এই সহায়তাকারী বিষয়টা আসছে দ্বারা 300-তে, বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায়, মানে এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে সহায়তাকারী কে? বোর্ড কর্তৃক নিযুক্ত একজন সহায়তাকারী মধ্যস্থতায়, খেয়াল করেন, করদাতা এবং কমিশনের প্রতিনিধির মধ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া পরিচালিত হইবে। তাহলে এখানে তিনজন ব্যক্তি, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কে কি থাকতেছে এখানে? করদাতা থাকতেছে, এখানে একজন কমিশনের প্রতিনিধি থাকতেছে, এখানে একজন সহায়তাকারী থাকতেছে। সহায়তাকারীর নির্ধারিত দায়িত্ব কর্তব্য সম্পাদন ও নির্ধারিত ফি প্রদান করিবেন। তাহলে এখানে সহায়তাকারী নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য সে পালন করব, কি কি দায়িত্ব পালন করতে হবে এটা আবার আয়কর আহ, আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালাতে বলা আছে, একটু পরে আমরা এটা দেখতেছি। সে দায়িত্ব কর্তব্য পালন করবেন, আবার নির্ধারিত ফি সে গ্রহণ করবেন। একটা মামলার জন্য 50,000 টাকা করে এরকম, বা যে পরিমাণ ট্যাক্স বিতর্কিত, যে ট্যাক্সের জন্য এডিআর হচ্ছে, হ্যাঁ, ওই ট্যাক্সের একটা পার্সেন্টেজ 10% সে ফিস হিসাবে নিতে পারে। আচ্ছা, বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য করদাতার অধিকার ও কর্তব্য সমূহ, করদাতা যদি বিকল্প বিরোধ নিষ্পত্তির অধীনে তার প্রতিকার পেতে চায়, তাহলে তার কিছু দায়িত্ব বা অধিকার আছে, তাকে সময় মতনে যেখানে ডাকা হবে ওখানে যেতে হবে, বা নির্ধারিত আবেদন অনুযায়ী তাকে আবেদন করতে হবে। এই হলো ব্যাপার আর কি, এটাই হলো তার অধিকার ও কর্তব্য। বিকল্প বিরোধ নিষ্পত্তি কর বিরোধ নিষ্পত্তির পদ্ধতিটা কি? পদ্ধতিটা সম্পর্কে এখানে বেশ কয়েকটা কথা এখানে বলা আছে। এখানে মধ্যস্থতা করবেন সহায়তাকারী, খেয়াল করেন। তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাইলাম, মধ্যস্থতা কি করবে? এডিআর এ সহায়তাকারী। তো সহায়তাকারীটা কে, এটা আপনার বুঝতে ঝামেলা হইতে পারে, তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ার করে আসি। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালাতে, যে সহায়তাকারীটা কি। এই যে এই যে বিধি 10-এ বলা আছে, দেখেন এটা আইন থেকে আমরা বিধিতে চলে গেলাম। বিধি 10-এ বলা আছে যে সহায়তাকারীটা কি। সহায়তাকারীর যোগ্যতা, নিয়োগ ও তালিকা, কে সহায়তাকারী নিয়োগ দিবেন? এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড নিম্ন বর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণের সমন্বয়ে সহায়তাকারীর একটা তালিকা সে প্রস্তুত করে আগে রেখে দিব। বোর্ডে কিন্তু সহায়তাকারীর একটা তালিকা আছে। তাহলে এই তালিকায় কারা কারা থাকবে দেখেন। আয়কর বিষয়ে দক্ষ অভিজ্ঞ যুগ্ম কর কমিশনের নিম্নে নহেন এরূপ অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা, জেলা ও দায়রা জজের নিম্নে নহেন এরূপ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে সহায়তাকারীর যোগ্যতা কি কি। আয়কর বিষয়ে অনন্য 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনের ধারা 327-এর উপধারা 3-এর সংজ্ঞায়িত কর আইনজীবী, মানে একজন আইনজীবী বা লয়ারও কিন্তু সহায়তাকারী হিসেবে কাজ করতে পারে, যদি ভালো লয়ার হয় বা হয় প্রভাবশালী লয়ার। সহায়তাকারীর লিস্টে কিন্তু এনবিআর আছে, আপনি খুঁজে পাবেন। দু একজন প্রভাবশালী যারা অনেকদিন ধরে কাজ করতেছে ট্যাক্সের লিস্টে কিন্তু আপনি পাবেন। বা জজ থাকতে পারে, অবসরপ্রাপ্ত জজ থাকতে পারে, জেলা ও দায়রা জজ। তাহলে এই লিস্টটা কিন্তু এনবিআর আগে থেকে রেডি করে ওয়েবসাইটে কিন্তু দিয়ে রাখছে, বা আগে থেকে রেডি করে রাখে, ওখান থেকে একজনকে দিয়ে দিয়ে যে আপনি এই মামলাটা এডিআর নিষ্পত্তি করেন বা সহায়তাকারী হিসেবে কাজ করেন। পরে দেখেন, বোর্ড প্রতি 6 মাস পর পর সহায়তাকারীগণের প্রত্যেকের কর্মতৎপরতা পর্যালোচনা পূর্বক বিধি উপবিধি 1-এর অধীন প্রস্তুত তালিকা সংশোধন করিতে পারবে। তাহলে বোর্ড এই সহায়তাকারী তালিকাটা আবার সংশোধন করতে পারে, পারফরমেন্স অনুযায়ী কাউকে বাদ দিয়ে দিতে পারে, কাউকে নতুন করে আনতে পারে। হ্যাঁ, আপনি একজন কনসালটেন্ট, এখানে আপনারা যারা আছেন আপনাদের প্ল্যাটফর্ম থেকে হয়তো বা দু একজন এই আইডিয়ার এর তালিকা আপনারা যেতে পারেন, হয়তো বা একদিন আসবে। হ্যাঁ, যখন আপনি একজন প্রভাবশালী ট্যাক্স অ্যাডভাইজার হিসেবে পরিচিতি লাভ করবেন, তখন হয়তো বা আপনাকেও জাতীয় রাজস্ব বোর্ডে কি করতে হবে, এই তালিকায় আনতে হবে। ব্যাপারটা এরকম। তাহলে এটা এখানে এই এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগুলো এখানে থাকতে পারে।
হ্যাঁ, 6 মাস পরে পরে চেঞ্জ হইতে পারে, একজন হয়তো বা 5 বছর একটানা থাকতে পারে, এগুলো ব্যাপার। তাহলে একজন দুইজনের না, অনেকগুলা তালিকা থাকবে, কারণ এডিআর তো দুই একটা ফাইল যায় না। হ্যাঁ, অনেকগুলা ফাইল যেতে পারে, হ্যাঁ, 1 বছরে। তাহলে এখানে একটা তালিকা করে রাখি। এই তালিকা যারা আছে ওদেরকে একজন সহায়তাকারী হিসেবে ওই এডিআর প্রক্রিয়ায় নিয়োগ করা হয়। তাহলে আশা করি এখানে এই ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমরা আবার ওখানে দাঁড়াতে চলে যাই। গুলায় ফেলে না, যে বিষয়টা আমি এখানে দেখাচ্ছি, এডিআর কোন একটা সালিশ প্রক্রিয়া মাত্র। কোনো বিচারাধীন মামলা নিষ্পন্ন করার জন্য, নিষ্পত্তি করার জন্য এডিআর এর আশ্রয় নেই করদাতা। এখানে কি থাকে, করদাতা থাকে, এখানে কমিশনারের প্রতিনিধি থাকে, বা ডিআর বা ডিপার্টমেন্টাল রিপ্রেজেন্টেটিভ থাকে, অথবা একজন এটা কি কি বলা হয়, ফেসিলিটেটর, অথবা সহায়তাকারী বলা হয়, হ্যাঁ, এমপ্লায়েন্স। তাহলে এই সহায়তাকারী একটা লিস্ট থাকে এনবিআর এর। এই সহায়তাকারীর লিস্ট থেকে এনবিআর একজনকে নিয়োগ করে দেয় নির্দিষ্টভাবে। এখন আসেন, এই হলো আপনার বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতিতে সহায়তাকারী থাকবে, ওকে ফাইন। তাহলে এই সহায়তাকারী যখন নিয়োগ প্রাপ্ত হয়ে যাবে একটা এডির মামলার জন্য, তখন উনি সকল কার্যক্রম স্বাভাবিকভাবে করে থাকবে। সে সহায়তাকারী চিঠির মাধ্যমে করদাতাকে জানিয়ে দিবে যে কোথায় তারা কোথায় বসবে। এমন হতে পারে যে সহায়তাকারী একজন লয়ার, হ্যাঁ, আইনজীবী, তো সে তার চেম্বারেও বসতে পারে। সহায়তাকারী একটা জাতীয় রাজস্ব বোর্ডের কোনো একটা রুমে বৈশা এই বিষয়ে আলোচনা করতে পারে নিষ্পত্তি করার জন্য। তাহলে সুনির্দিষ্ট কোনো জায়গা নাই এডিআর এর জন্য। এই হচ্ছে ব্যাপার আর কি। এই এই কনসেপ্টটা আমি আপনাকে দেওয়ার জন্য আমি নানা ইস্যুগুলা নিয়ে আসতেছি, যে এডিআর এ কারা কারা থাকে, এডিআরটা কখন করা হয়। আপনি ইচ্ছা করলে এডিআর করতে পারতেছেন না। হ্যাঁ, কেন পারতেছেন না? কারণ হচ্ছে যে এডিআর এ যাওয়ার কিছু সুনির্দিষ্ট মানে উপায় বা সুনির্দিষ্ট শর্ত থাকার প্রয়োজন হয়। এরপরে আসেন, আপিল ট্রাইব্যুনালে বা হাইকোর্ট বিভাগে নিষ্পন্নাধীন আপিল বা রেফারেন্স সম্পর্কিত কার্যক্রম সাময়িক স্থগিতকরণ। আপিল ট্রাইব্যুনাল বা হাইকোর্ট বিভাগে নিষ্পন্নাধীন আপিল বা রেফারেন্স সম্পর্কিত কার্যক্রম সাময়িক স্থগিতকরণ, এটার মানেটা কি বুঝেছে দেখেন। যে ক্ষেত্রে কোনো করদাতা কোনো আয়বর্ষে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন করেন, উক্ত আয়বর্ষের জন্য উপকর কমিশনার আপিল ট্রাইব্যুনালে কোনো আপিল দায়ের করেন, বা কর কমিশনার হাইকোর্ট বিভাগে কোনো রেফারেন্স প্রেরণ করেন, এবং আপিল ট্রাইব্যুনাল বা ক্ষেত্র মতো হাইকোর্ট বিভাগ কর্তৃক এতদুদ্দেশ্যে কোনো সিদ্ধান্ত প্রদান না করা হয়, সেক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত আপিল বা রেফারেন্স সম্পর্কিত কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া, সিদ্ধান্ত, সিদ্ধান্তগুলো আসবে, সিদ্ধান্তগুলা পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে কার? সহায়তাকারী। তাহলে সহায়তাকারী ব্যক্তিটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমি লাস্টের একটা লাইন পড়ি, তাইলে বুঝবেন আপনি সব কয়টা ব্যাপার। 9 নাম্বার উপ দফাটা পড়ি। 9 নম্বর উপদফায় কি বলা আছে দেখেন। যে ক্ষেত্রে সফল মতৈক্য হয়, মানে করদাতা এবং ডিপার্টমেন্ট, যিনি কমিশনের প্রতিনিধি, এবং সহায়তাকারী তিনজন একসাথে বৈশা একটা মতে আসে। তাহলে এই কথাটাই বলছে, যে ক্ষেত্রে সফল মতৈক্য হয়, মতের ঐক্য হয়, সেক্ষেত্রে সহায়তাকারী মতৈক্যের অনুলিপি উপধারা 6 উল্লিখিত সকল পক্ষের নিকট যেই তারিখে সহায়তাকারী এবং পক্ষগণ মতৈক্যে স্বাক্ষর করিয়াছেন, সেই তারিখ হইতে 15 দিনের মধ্যে প্রেরণ করিবেন। খেয়াল করেন, তাহলে এখানে সহায়তাকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখানে 5 নাম্বার দফাটা একটু পড়ি, তাহলে আপনি আরো বুঝবেন যে সহায়তাকারী সে এখানে কি দায়িত্ব পালন করতেছে। করদাতা কমিশনারের প্রতিনিধি এবং সহায়তাকারী মতৈক্যে স্বাক্ষর প্রদান করিবে, মানে একটা একটা ফরম আছে। হ্যাঁ, আয়কর আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালায় অনেকগুলো ফর্মের কথা, প্রায় 14টা ফর্ম উল্লেখ আছে। ওখানে একটা ফর্ম আছে, যখন নিষ্পত্তি হবে মতৈক্যে নিষ্পত্তি হলে কোথায় কোথায় স্বাক্ষর করতে হবে ওই ফর্মটাতে। হ্যাঁ, এখানে কে কে স্বাক্ষর করবেন? করদাতা স্বাক্ষর করবেন, কমিশনের প্রতিনিধি স্বাক্ষর করবেন, সহায়তাকারী স্বাক্ষর করবেন। খেয়াল করছেন? তাহলে এই মতৈক্যে তারা স্বাক্ষর করবেন, আর যদি মতৈক্যে পৌঁছাতে না পারে, তাহলে তো এটা অসফল। এটা আবার জানিয়ে দেওয়া হবে বিভিন্ন জনকে। এই হলো ব্যাপার। এই কাজটা কি করবেন? এই টোটাল প্রক্রিয়াটা কিন্তু মেনটেনেন্স করবেন সহায়তাকারী। মতৈক্যের ফলাফল 305-এ বলা আছে। এরপর আসেন, মতৈক্যে না হইবার ক্ষেত্রে আপিলের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, যারা 306 আছে। তাহলে এখানে দুইটা বিষয় আসে, একটা হলো মতৈক্য, একটা হলো মতানৈক্য। এই যে
306 আছে মতৈক্য না হইবার ক্ষেত্রে আপিলের সীমাবদ্ধতা। 307-এ আসেন, খুব গুরুত্বপূর্ণ একটা ধারা, এখানে একটা জবনিকা আছে বা স্পষ্টীকরণ আছে। এই যে দেখেন, 3-এ মতৈক্য বা মতানৈক্যের, একটা হলো মতৈক্য মানে মতের মিল, আর মতানৈক্য মানে মতের অমিল, এই দুইটা শব্দ। তো মতৈক্য বা মতানৈক্যের বিষয়াদির অনুলিপি প্রতিলিপির প্রাপ্তির পর যদি বোর্ডের নিকট প্রতীয়মান হয় যে দায়েরকৃত মতৈক্য প্রতারণা, ভুল উপস্থাপনা বা প্রকৃত তথ্য গোপনের মাধ্যমে রাজস্বের ক্ষতি করিবে, তাহলে উক্ত মতৈক্য বাতিল বলিয়া গণ্য করিতে পারিবে। কে বাতিল করবে? এটা বোর্ড, একমাত্র বোর্ড। এবং উক্ত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রাইব্যুনাল বা আদালতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হবে। বোর্ডের যে প্রতিনিধিত্ব করবেন উনি কে? উনি তো হচ্ছে দ্বিতীয় সচিব, টেক্সাস লিগেল। টেক্সাস লিগেল কিন্তু এখানে উপস্থিত থাকবেন না, মধ্যস্থতাও করবেন না, টেক্সাস লিগেলের কাছে সকল ডকুমেন্টস যাবে। তো এখানে মতৈক্যের ডকুমেন্টসটাও যাবে, কে পাঠাবে? সহায়তাকারী। মতানৈক্যের ডকুমেন্টসটাও তার কাছে পাঠানো হবে। তখন যখন এই বোর্ডের প্রতিনিধিত্ব করতেছে, কে করতেছে? দ্বিতীয় সচিব, যে লিগেল ট্যাক্সেস উনি। তাহলে উনি যদি এটা চিন্তা করেন যে না, এটা এটা রাজস্বের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বড় ধরনের রাজস্ব ফাঁকির সুযোগ হয়েছে, বা এখানে ভুল তথ্য দিয়ে এডিআর একমতে যাওয়া হয়েছে, মতৈক্যে যাওয়া হয়েছে, তাহলে উনি এটা বাতিল করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। দেওয়ানি বা ফৌজদারি মামলায় স্বাভাবিকভাবে এখানে একটা ব্যাপার দেওয়া আছে এক্ষেত্রে, এডিআর এর যে বিষয়টা। দেওয়ানি বা ফৌজদারি মামলায় বাধা, বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া জড়িত কোনো ব্যক্তি কর্তৃক সরল বিশ্বাসে গৃহীত ব্যবস্থা মতৈক্যের বিরুদ্ধে কোনো আদালত, ট্রাইব্যুনাল কর্তৃক দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যাবে না। মানে এখন মতৈক্য হয়েছে, মতৈক্য তো তিনজনের মধ্যে একসাথে মতের ঐক্য হয়েছে তিনজনের, এই জন্য তো মতৈক্য হয়েছে। করদাতা, কমিশনের প্রতিনিধি, আর হচ্ছে কি সহায়তাকারী, তিনজনের মত একমত হয়েছে, এটা কি মতৈক্য বলা হয়? তো মতৈক্য হয়েছে, এরপরে যদি ছল চাতুরি বাইর হয়, তাহলে তাদেরকে দেওয়ানি বা ফৌজদারি মামলায় আনা যাবে না। মানে তখন তাদেরকে ফাঁসি দেও বা জেল খাটাও এরকম কিছু করা যাবে না। এই হলো ব্যাপার আর কি এখানে। হ্যাঁ, এটা বাতিল করে দিতে পারবে বোর্ড, এই রায়টা, এডিআর এর রায়টা, কিন্তু ওদেরকে জেল খাটাইতে পারবে না, কারণ এখানে আইনে একটা বাধা দিয়ে দিচ্ছে। এই হলো ব্যাপার আর কি। আচ্ছা, এরপরে আসেন আয়কর আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা, হুম, 2024 একদম আলোচনাটা শেষ করেই আমি আজকে স্ক্রিন স্টপ শেয়ার করব, স্ক্রিন শেয়ারটা স্টপ করব একবারই আর কি। খুব বেশি না, অল্প কিছু বিষয় আছে। দেখেন, আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2024, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু আপনার সিলেবাসে বলা আছে যে আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা বা এডিআর বিধিমালা 2024 থেকে প্রশ্ন আসবে, সিলেবাসটাতে দেওয়া আছে। তাহলে আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বিধিমালা 2012, আগে এটার নাম ছিল আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বিধিমালা 2012। এটা রহিত করছে, মানে বাতিল করছে, বাতিল করে আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2024 কার্যকর করা হয়েছে। হুম। এই আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2024-এ মোট 16টি বিধি আছে। তাহলে কয়টা বিধি আছে? 16টা বিধি আছে, এবং 14টি তফসিল আছে। দেখছেন? তাহলে এটা মনে রাখতে পারেন, যেহেতু সিলেবাসটাতে সরাসরি বলে দিছে যে আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা থেকে প্রশ্ন আসবে, এখানে 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। কয়টা বিধি আছে? 16টা বিধি আছে। কয়টা তফসিল আছে? 14টা তফসিল। আয়কর আইন 2023-এ 8টা তফসিল আছে, 8টা তফসিলে আইনের ব্যাখ্যা দেওয়া আছে। আর আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2024-এ 16টা বিধি আছে আর 14টা তফসিল আছে। এখানে বিধিগুলোতে প্রক্রিয়াটি নিষ্পত্তির নানাবিধ নির্দেশনা ও প্রয়োগের নিয়ম রয়েছে। তাহলে তফসিলে কি আছে? তফসিলে, এবং তফসিলে প্রক্রিয়াটি নিষ্পত্তির 14টা ফরম আছে। মানে কিভাবে এটির আবেদন করতে হবে, আবেদন ফর্মটা আছে আপনার প্রথম তফসিলে। এরপরে মতৈক্যে পৌঁছাইলে মানে কিরকম একটা ফর্ম থাকবে, ওখানে সহায়তাকারী সিগনেচার দিবে, করদাতা সিগনেচার দিবে, বা কমিশনারের প্রতিনিধি সিগনেচার দিবে, এটার একটা ফর্ম আছে। এই ফর্ম গুলা নিয়ে সাজানো হয়েছে আর কি আপনার তফসিল গুলা, যে 14টা তফসিল আছে। এখানে অন্য কোনো ব্যাখ্যা নাই, ধারার বা বিধির কোনো ব্যাখ্যা নাই, শুধু ফর্ম গুলা আছে। যাই হোক, তাহলে আমরা 16টা বিধি একটু একটা গ্ল্যান্স দেখি নিই। বিধি একে বলা আছে শিরোনাম ও প্রবর্তন আইন বা বিধিমালাতে স্বাভাবিকভাবে যেটা থাকে, যে এই বিধিটা আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2024 হিসেবে মানে অভিহিত হইবে। এই কথাটা আর কি বিধি মানে বলা আছে, প্রত্যেক আইনে কিন্তু লেখা থাকে। আর বিধি 2-এ সংজ্ঞা, যেমন আবেদনকারী কি,
করদাতা যিনি আবেদন করবেন অথবা করদাতার অনুমোদিত প্রতিনিধি হতে পারে। সহায়তাকারীকে মানে বোর্ড কর্তৃক যে তালিকা আছে সহায়তাকারীদের তাদের যে কেউ একজন। আর বিভাগীয় প্রতিনিধি কর কমিশনারের মনোনীত যে ব্যক্তি। আর আবেদন গ্রহণকারী কারা, ওই যে মামলাটা যেখানে ঝুলে আছে ওখানে যে এডিআর এর আবেদন করা হয় যার কাছে, উনি হচ্ছে আবেদন গ্রহণকারী। বোর্ড হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। মানে 5টা ট্রাম গুরুত্বপূর্ণ। বিকল্প বিরোধ নিষ্পত্তি আবেদন দাখিলের সময়সীমা। আবেদনকারী কর্তৃক দাবিনামা প্রাপ্তির তারিখ হতে 30 দিনের মধ্যে যদি কোনো কারণে একটা জায়গার মামলাটা আহ, প্রক্রিয়াধীন না থাকে, ওই ক্ষেত্রে ডিমান্ড নোটিশ পাওয়ার 30 দিনের ভিতরে এই কাজটা করতে হবে। এরপর আসেন আবেদন ফিসটা কি। আবেদনকারীকে আবেদন সহিত প্রতি কর বছর আবেদনের জন্য 500 টাকা ফিস প্রদান করতে হবে। 5টা কর বছরের জন্য আপনি এডিআর করলেন, তাহলে 5×5 = 25 টাকা আপনি আবেদনের ফিসের সাথে দিবেন। তাহলে এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে, এডিআর এর প্রত্যেক কর বর্ষের জন্য কত টাকা ফিস প্রদান করতে হবে। 500 টাকা। আবেদন গ্রহণকারী কারা, হ্যাঁ এটা এটা খেয়াল করেন, এখানে কারা আবেদন গ্রহণকারী এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে আবেদন গ্রহণকারী হতে পারে যে আপিল অধিক্ষেত্র যে কর্তৃপক্ষের উপর ন্যস্ত সেই কর্তৃপক্ষের নিকট আপনি এডির আবেদন করতে পারেন। অথবা আহ, যদি ফাইলটা যুগ্ম কর কমিশনার আপিল, অতিরিক্ত কর কমিশনার আপিল বা কর কমিশনার আপিলের নিকট থাকে, তাহলে তার নিকটও আপনি এডির আবেদনটা করতে পারেন। অথবা যদি ট্রাইব্যুনালে থাকে, তাহলে ট্রাইব্যুনালে বেঞ্চের যে রেজিস্ট্রার আছে বা উপ রেজিস্ট্রার আছে বা সহকারী রেজিস্ট্রার আছে তাদের নিকট আপনি আবেদন করতে পারেন। আর সুপ্রিম কোর্টে যদি মামলাটা ঝুলে থাকে বা আপিলের ডিভিশনে যদি মামলাটা ঝুলে থাকে, তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব টেক্সাস লিগ্যাল ওনার কাছে এটির আবেদন করতে হয়। আর বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদনকারী এটা ইয়েতে দেওয়া আছে, তফসিলে কি উল্লেখ করা আছে ফর্মটা কেমন। আবেদনকারী আবেদন 5 প্রস্থে তফসিল একই উল্লিখিত ফর্মে প্রতি প্রস্থ ফর্মের সাথে আবেদনের ফি প্রদানের ট্রেজারি চালান এবং কপি আবেদনের সপক্ষে প্রমাণাদি সহ দাখিল করিতে হইবে। আর বিধির সাথে বলা আছে কর কমিশনারের করণীয়টা কি। কর কমিশনারের করণীয় একটাই, সেটা হচ্ছে কর বিভাগের বিভাগীয় প্রতিনিধি উনি মনোনয়ন প্রদান করবেন। প্রত্যেকটা কর অঞ্চলে একজন আসলে বিভাগীয় প্রতিনিধি আগে থেকেই মনোনয়ন করা থাকে, যিনি উপকর কমিশনারের পোস্ট হোল্ডারের উপরে হবে, নিচে হবে না, বা ওই পর্যায়ের হবে। সিনিয়র উপকর কমিশনার হতে পারে, যুগ্ম কর কমিশনার হতে পারে, একজন ডিআর বা ডিপার্টমেন্টাল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, এরপরে আসেন বিধি 8-এ বলা আছে বিচারাধীন মামলার অনুমতি। যদি বিচারাধীন প্রক্রিয়া থাকে তাহলে অনুমতি নিয়ে এডিআর করতে হবে। সহায়তাকারীর বিরুদ্ধে আপত্তি। যদি সহায়তাকারী ধরেন একজন এরকম একটা সহায়তাকারী পাওয়া গেল যে হয়তোবা করদাতার একদম টোটাল করদাতার পক্ষে রায়টাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, অথবা টোটালটাই ডিপার্টমেন্টের পক্ষে নিয়ে আসার চেষ্টা করতেছে, তাহলে তো তার বিরুদ্ধে আপত্তি তুলবেই, হয় ডিপার্টমেন্ট তুলবে, তা না হলে করদাতা তুলবে। এটাই বলছে যে তুলতে পারে, আপত্তি থাকতে পারে, আপত্তি থাকলে পরে তার কি শাস্তি বা তাকে বাতিল করে দেওয়া হবে, এই হলো ব্যাপার। এরপর আসেন সহায়তাকারীর যোগ্যতা নিয়োগ ও তালিকা। কারা কারা সহায়তাকারী হিসেবে কাজ করতে পারবেন এখানে বলা আছে। আমরা এখানে দেখতে পেয়েছি একজন কোর আইনজীবী হইতে পারে একজন সহায়তাকারী, যদি সে এনবিআর এর লিস্টে থাকে। সহায়তাকারীর দায়িত্ব ও কর্তব্যটা কি এখানে বলা আছে বিধি 11-তে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু 10 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। সহায়তাকারীর দায়িত্ব ও কর্তব্য, এটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ হবে। সহায়তা সহায়তাকারীর দায়িত্ব ও কর্তব্যটা কি। লাল কালি তুলে দিই, এটা খারাপ লাগে মনে হয় না। আচ্ছা, আচ্ছা, দেখেন সহায়তাকারীর দায়িত্ব ও কর্তব্য। সহায়তাকারীর দায়িত্ব ও কর্তব্য কি কি এখানে বিশদভাবে এই বিধি 11-তে বলা আছে। হ্যাঁ, সহায়তাকারীর দায়িত্ব ও কর্তব্যগুলা কি কি। সহায়তাকারী আবেদনকারী বিভাগীয় প্রতিনিধির সাথে আলোচনা করবে বিবেচ্য বিরোধের নিষ্পত্তির বা সিদ্ধান্তের বিষয়বস্তু, ইস্যুস ফর রেজুলেশন নির্ধারণ করবেন। তাহলে সহায়তাকারী কার সাথে আলোচনা করবেন, সহায়তাকারী করদাতার সাথে আলোচনা করবেন, বা কমিশনারের যে প্রতিনিধি ডিপার্টমেন্টাল যিনি রিপ্রেজেন্টেটিভ ডিআর ওনার সাথে পরামর্শ করে, হুম, ওনার সাথে পরামর্শ করবেন, পরামর্শ করে ইস্যুস ফর রেজুলেশন নির্ধারণ করবেন, নিষ্পত্তি বা সিদ্ধান্তের বিষয়বস্তু উনি নির্ধারণ করবেন। তাহলে সহায়তাকারী এখানে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতেছে।
এরপরে আসেন বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অনুষ্ঠিতব্য পদ্ধতি কৌশল বা কাঠামো নির্ধারণ করবেন। উনি নির্ধারণ করবেন সব, সহায়তাকারী কিন্তু। বিকল্প বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অনুষ্ঠিতব্য আলোচনা সভার স্থান, তারিখ ও সময় নির্ধারণ করে দিবেন। এবং তফসিল 11 বর্ণিত ফর্মে আবেদনকারী বিভাগীয় প্রতিনিধিকে নোটিশ প্রদান করিবেন। তাহলে এবং উনি জায়গাটা নির্ধারণ করবেন, উনি বসতে পারে কাকরাইল মোড়ে একটা রেস্টুরেন্টে বসেও আপনার এডিআর এর সিদ্ধান্ত কিন্তু দিতে পারে, তাই না? তাহলে উনি চিঠিতে বলে দিবেন যে অনুষ্ঠিত আলোচনাটা কোথায় হবে, কোথায় বসবো আমরা, কখন বসবো। এবং এটা তফসিল, আয়কর, আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা, বিধিমালা 2024-এ 14টা তফসিল আছে, 14টা তফসিলে 14টা ফর্ম আছে। এর মধ্যে তফসিল 11তে যে ফর্মটা আছে, এই ফর্ম অনুযায়ী চিঠি পাঠাবেন আবেদনকারীকে আর বিভাগীয় প্রতিনিধিকে, জানিয়ে দিবেন যে আমরা কোথায় কখন আমরা বসবো। উভয় পক্ষের সময় উল্লেখ সহ প্রয়োজনীয় দলিলাদি দাখিল করিবার জন্য লিখিত বিবৃত করিবেন। সহায়তাকারী বোর্ড হইতে আবেদন প্রাপ্তির পর বিরোধীয় বিষয় সম্পর্কে মতামত সহ তফসিল নয়, তাহলে তফসিল নয় একটা ফর্ম আছে, হ্যাঁ, এই ফর্ম অনুযায়ী আবেদনের শর্তসমূহ পালিত হয়েছে কিনা সেই সম্পর্কে তথ্য প্রেরণের জন্য উপকূল কমিশনারকে অনুরোধ জানাইবেন। সহায়তাকারী উপবিধি 2 এর অধীন চাহিদা তথ্য পাওয়া না গেলে শর্তসমূহ পালিত হয়েছে বা বিরোধীয় বিষয় সম্পর্কে উপকূল কমিশনারের কোনো মতামত নাই বলে গণ্য হইবে। তাহলে এখানে সহায়তাকারী আরো একটা কাজ করে কি, ডিপার্টমেন্টাল যিনি প্রতিনিধি থাকে উনি তো থাকে, ওনার ছাড়াও প্রকৃতপক্ষে যে ফাইলটার অ্যাসেসমেন্ট করছে যিনি, যে উপকর কমিশনার, হ্যাঁ, ওনার কাছে কিছু তথ্য ওই সহায়তাকারী কিন্তু চাইতে পারে। তো ওই উপকর কমিশনার যদি তথ্য দেয় তো দিল, আর যদি না দেয়, না দিলে মনে হচ্ছে যে যে তথ্যগুলো চাওয়া হয়েছে এগুলা করদাতা যেটা দাবি করছে সেটাই ঠিক, এরকম এটাই বোঝানো হয়েছে। সহায়তাকারী তফসিল 10-এর বর্ণিত, এই দেখেন তফসিল 10-এর একটা ফরম আছে, ফরম বর্ণিত পত্র দেওয়া উপকূল কমিশন নিকট হইতে সংশ্লিষ্ট আয়কর নথিটি তলব করিতে পারিবেন। তাহলে সহায়তাকারী ফাইলটা যেদিন মনে করেন ওনারা বসবে, আলোচনা বসবে, এটির সিদ্ধান্তে মতৈক্যে পৌঁছানোর জন্য বসবে, হ্যাঁ, ওই দিন ফাইলটা দরকার, ধরেন এই ফাইলটা ওই সহায়তাকারী চিঠি দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবে। সহায়তাকারী প্রয়োজন বোধে আবেদনকারী এবং বিভাগীয় প্রতিনিধিকে বিরোধীয় বিষয়ে আইনানুগ নিষ্পত্তির লক্ষ্যে পৌঁছাইতে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করিতে পারিবেন। ঠিক আছে, উনি মধ্যস্থতা করিবেন। তাহলে বিকল্প বিরোধ নিষ্পত্তি চলমান থাকা অবস্থায় আবেদনকারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আইনগত বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বিকল্প বিরোধ নিষ্পত্তি অসহযোগিতা বা কগনিজেবল নন কোঅপারেশন করিলে বা নির্ধারিত তারিখে হাজির হইতে ব্যর্থ হইলে কিংবা আইনসঙ্গত নির্দেশ পালনে ব্যর্থ হইলে সহায়তাকারী কোনো প্রকার নোটিশ প্রদান ব্যতিরেকে চলমান বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া বাতিল করিতে পারিবেন। তাহলে যদি করদাতা বা যে আবেদন করছে তাকে যদি বারবার নোটিশ দেওয়ার পরও সে যদি না আসে বা হাজির হতে ব্যর্থ হয়, তাহলে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাটা বাতিল করে দিতে পারেন, আগের যে রায় আছে ওই রায়ে ফিরে যেতে পারেন। 7 নম্বর হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় বিরোধী ও বিষয়ের উভয় পক্ষের মধ্যে মতৈক্যের ভিত্তিতে সিদ্ধান্ত হলে সহায়তাকারী ও তফসিল 12 এ বর্ণিত ফর্মে মতৈক্যের শর্ত সম্বলিত টার্মস অফ এগ্রিমেন্ট একটি চুক্তিপত্র প্রস্তুত করিবেন এবং সহায়তাকারী সহ উভয় পক্ষ উক্তরূপ লিপিবদ্ধকৃত চুক্তিপত্রে স্বাক্ষর করিবেন। দেখছেন, তাহলে তফসিল 12-তে আরেকটা ফর্ম আছে, এই ফর্মে মতৈক্যের শর্তাবলী সম্বলিত একটা টার্মস অফ এগ্রিমেন্ট চুক্তিপত্র প্রস্তুত করবেন। এটা কি করবেন? সহায়তাকারী করবেন। খেয়াল করেন আমি এটা কেন গুরুত্ব দিয়ে পড়াচ্ছি, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে। সহায়তাকারী দায়িত্ব ও কর্তব্য। এরপরে আসেন 8 নম্বর, কি বলেছে, উপবিধি 7-এর অধীন স্বাক্ষর করা হইলে সহায়তাকারী উক্ত চুক্তিপদে একটি করে অনুলিপি আবেদনকারী বোর্ড কর কমিশন উপকর কমিশনের নিকট তফসিল 13 অনুযায়ী প্রেরণ করিবেন। তাহলে তফসিল 13-তে আরেকটা ফর্ম আছে, ওই ফর্ম অনুযায়ী প্রেরণ করবেন। আর বিরোধী বিষয় সম্পর্কে উভয় পক্ষের মধ্যে মতৈক্য না হইলে সহায়তাকারী হওয়ার কারণ সমূহ তফসিল 14 অনুযায়ী উভয় পক্ষের স্বাক্ষর গ্রহণপূর্বক আবেদনকারী সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ, আদালত, কর কমিশনার ও বোর্ডের নিকট 7 কর্মদিবসের মধ্যে প্রেরণ করিবেন। তাহলে মতৈক্যে যাইতেও পারে, মতৈক্যে নাও যাইতে পারে। মত একটা হলো মতৈক্য আর একটা হলো মতানৈক্য। যদি মতৈক্য হয় এটাও জানাইতে হবে, মতানৈক্য হইলেও এটা জানাতে হবে। মতের যদি এক হয় এটাও জানাইতে হবে, আর মতে যদি এক না হয়, অমিল হয়, ওই ক্ষেত্রেও জানাইতে হবে। এই কাজটা কি করবেন? সহায়তাকারী। আর উভয় পক্ষের মধ্যে মতৈক্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সহায়তাকারী বিরোধ নিষ্পত্তির ভিত্তিতে পাওনা অর্থ আদায় পরিশোধ এবং ফেরত প্রদানের সময় পদ্ধতি নির্ধারণ করিবেন। এডিআর যে শুধুমাত্র আপনার, হ্যাঁ, ট্যাক্স বেশি হয়ে গেছে কমানোর জন্য করদাতা যা তা কিন্তু না। অনেক সময় করদাতার অনেক বেশি টাকা ট্যাক্স কেটে ফেলা হয়েছে কিন্তু তার এই পরিমাণ আয় নাই,
তাহলে সে এডিআর এ যাইতে পারে, তাহলে সে কর ফেরত পাওয়ার জন্য যাইতে পারে। তাহলে এডিআর এ সাধারণত দুই কারণে যাওয়া হয়। কারণ দুইটা হচ্ছে, একটা হচ্ছে আপনার বেশি কর ধার্য করার কারণে, আবার আরেকটা হচ্ছে আপনার কম আয় কিন্তু বেশি কর দিয়ে দেওয়া হয়েছে এটা ফেরত পাওয়ার জন্য। তাহলে দুই ক্ষেত্রে সিদ্ধান্ত হইতে পারে বা এডিআর হতে পারে। তাহলে আমরা খুব সুস্পষ্টভাবে আমাদের আলোচনা আজকে এতটুকু ছিল। এখানে বিধি 12-তে আসলে সহায়তাকারী আচরণ বিধি সম্পর্কে বলা আছে, ওটা খুব ইম্পর্টেন্ট না, এই জন্য আমি এখানে বিস্তারিত দেইনি। স্বার্থের দ্বন্দ্ব এখানে যাতে না প্রভাবিত করে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়টা সম্পর্কে বিধি 13-তে বলা আছে। আর সহায়তাকারীর ফিস সম্পর্কে বলা আছে বিধি 14-তে। আর বিধি 15-তে বলা আছে বিভাগীয় প্রতিনিধি দায়িত্ব ও কর্তব্য কি। বিভাগীয় প্রতিনিধি দায়িত্ব ও কর্তব্য কি, সে মানে আহ, বিভাগীয় প্রতিনিধি দায়িত্ব কর্তব্য মানে যেদিন সবার বা আলোচনায় বসার দিন, ওই দিন যথাসময়ে ওখানে উপস্থিত হওয়া। হুম। এইগুলো ব্যাপার, এগুলো হচ্ছে ওনার দায়িত্ব কর্তব্য। ডিপার্টমেন্টের পক্ষে যুক্তিসঙ্গত কারণগুলো উত্থাপন করা যেদিন মধ্যস্থতা হবে বা আলোচনা হবে। বিধি 16-তে বলা আছে রহিত ও হেফাজতকরণ, এই বিধিমালাটা রহিত ও হেফাজতকরণ সম্পর্কে বলা আছে বিধি 16-তে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকের যে আলোচনা ছিল এখানে ইম্পর্টেন্ট অনেকগুলা ব্যাপার চলে আসে, এখান থেকে 2-3টা কোশ্চেন আপনারা সরাসরি আইডিপি পরীক্ষায় পাবেন, এই জন্য এই প্রশ্নগুলো একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রশ্নগুলো কেমন হতে পারে? কমিশনের রিভিশনের ক্ষমতা সম্পর্কে লিখুন। আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল দায়েরের বিষয়সমূহ কি কি, কোন কোন বিষয়ের কারণে আপিল করা যায়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আপিল ট্রাইব্যুনালে আপিল করার সময় কত শতাংশ কর পরিশোধ করতে হয়? হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলা দায়ের করার সময় কি পরিমাণ কর পরিশোধ করতে হয়? আর কখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা যাবে, কখন যাবে? যদি হাইকোর্ট প্রত্যয়নপত্র করে, প্রত্যয়ন দেয় যে আপনি আপিল বিভাগে যান। বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রয়োগ সম্পর্কে লিখুন। বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য করদাতার অধিকার ও কর্তব্য সমূহ কি লিখুন। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে কর বিরোধ নিষ্পত্তির পদ্ধতি আলোচনা করুন। বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন গ্রহণকারী করতে হবে, এই দেখেন এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন গ্রহণকারী কর্তৃপক্ষ কারা? আর এটা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সহায়তাকারী দায়িত্ব ও কর্তব্য। এই কেবল আমরা যেটা বললাম এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এর পরীক্ষায় কিন্তু আসতে পারে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমি এখন স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিব, আপনার কাছ থেকে কিছু প্রশ্ন দিব। আজকের যে আলোচনা হয়েছে তার ভিতরে আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। আপনারা সিরিয়ালি প্রশ্ন করবেন, প্রশ্ন করার জন্য একটু হ্যান্ড রাইজ করতে হবে। সবাই একসাথে মাইক্রোফোন অন করে রাখলে হেসেল সৃষ্টি হয়। যিনি প্রশ্ন করবেন উনি হ্যান্ড রাইজ করেন। হ্যালো, আদাব ভাই, আদাব। হ্যাঁ আদাব, জি প্রশ্ন করেন। আদাব ভাই, আমার জি। একটা অন্য প্রশ্ন ছিল, পরীক্ষা কি জানুয়ারি 10 তারিখে হবে? না না, এটা এই বিষয়ে তো এখনো তারিখ নির্ধারিত হয়নি। আমি ফেসবুকে এইগুলো তো দেখছি, গ্রুপে। হ্যাঁ। ফেসবুকে দেখছি, তবে এই তারিখটা এখনো নির্ধারিত হয়নি। নির্ধারিত হইলে আমি সুনির্দিষ্ট তারিখটা জানিয়ে দেব। ও, এটা এটা আহ, এটা এখনো মিটিং হয়নি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরীক্ষা কি স্যার জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে স্যার কোনো? আসলে এখন সুনির্ধারিত ভাবে বলা যাচ্ছে না যে পরীক্ষাটা আসলে জানুয়ারিতে হবে কিনা নাকি যদি ডিসেম্বরে হয়ে যাবে। জানুয়ারিতে হয়, যদি জানুয়ারিতে হয় তাহলে অনেক বেশি ভালো হবে আর কি স্যার। অনেকদিন মানে সময় তো মানে মোটামুটি পাওয়া গেছে, আরো কিছুদিন সময় মনে হয় পাবেন। হ্যাঁ, পড়াশোনা আপনারা চালিয়ে যান। আহ, পড়াশোনাটা আহ, করি নাই, মানে শুধু ক্লাসগুলোই রেগুলার করছি, এটা ঠিক, আপনার ক্লাসগুলো বুঝছি, আচ্ছা আচ্ছা। বুঝতেছি। এখন এটাকে আমাদের, মানে আমার কথা বলতেছি, এখন বাসায় যে হ্যাঁ পড়াশোনাটা, এই আমার মনে হয় এই একটা মাস যদি পাওয়া যেত ডিসেম্বরটা, তাইলে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি জানুয়ারিতে একটা সুন্দর রেজাল্ট আসতো। আশা করি পাবেন। আশা করি পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পাবেন। হ্যাঁ, আশা করি পাবেন, যেহেতু এখনো মানে ডেট নির্ধারিত হয়নি। আশা করা যায় যে মিটিং টিটিং হইতে এবং স্কুল টুল বের করতে পরীক্ষার যে কোথায় পরীক্ষাটা হবে এটা স্থানটা আর নির্ধারণ এখন করার তো জন্য তো একটু সময় নিবে। দেশের পরিস্থিতিও ভালো না, সবকিছু মিলিয়ে। হ্যাঁ, দেশের এই জন্য। পরিস্থিতি তো ভালো, কি কই খারাপ, কোথায় খারাপ? আচ্ছা যাই হোক, আমরা কিছু কোয়েশ্চেন নেই। হ্যাঁ, কিছু কোয়েশ্চেন হ্যান্ড রাইজ করে আছেন হাসান রাশেদ ভাই। হ্যাঁ, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম, জি বলেন। আমাদের ওই বিশেষ করে ব্রড কোশ্চেন গুলোর উপর একটা শর্ট সাজেশন দেবে
হ্যাঁ, দিব প্রোভাইড দিব করতে পারছেন নাকি? দিব শীট ওয়াইজ যে কোয়েশ্চেন গুলা সেট করা আছে এগুলো একটু কষ্ট করে পড়েন, আর আমি ইনশাল্লাহ ওইটা দিব। হ্যাঁ, আমি দিব, আপনি যেটা বলছেন ব্রড কোশ্চেন গুলো একসাথে, শর্ট কোশ্চেন গুলো একসাথে, আলাদা আলাদা শীট দেবো আমি। স্বাভাবিকভাবে ক্লাসগুলো তো এখন শেষ পর্যায়ে, এখন দিলে হয়তো বা আপনারা পারবেন আর কি, কিন্তু আগে ভাগে যদি আরো আগে দিয়ে দিতাম তাহলে একটু উত্তরগুলা পাইতে কঠিন, কষ্ট হইতো বা যাই হোক, এখন ক্লাসগুলা হয়েছে তো দেখা গেছে কালকের ক্লাসটা হয়ে গেলে আমাদের 16টা ক্লাস চলে যাবে। মোটামুটি আয়কর জি আইনের যে আয়কর আইনটা শেষ হয়ে যাবে। এরপরে অ্যাকাউন্টিং জি এর জি। 2টা ক্লাস থাকবে, বাংলা ইংরেজির একটা ক্লাস থাকবে। মোটামুটি আমরা এখন দিব এটা, হ্যাঁ, এই সপ্তাহের ভিতরে হয়তো বা এই সাজেশনটা আপনারা পেয়ে যেতে পারেন। স্যার ওই যে ওই মোট ক্লাসটা কতটা একটু ক্লাস হবে? নিয়েন স্যার। হ্যাঁ, জি বলেন। মোট কতটা ক্লাস হবে? 20টা হ্যাঁ। 20টা। স্যার ওই যে ইয়ের ক্লাসটা একটু পারলে নিয়েন স্যার। ক্লাসটা আচ্ছা কিছু আচ্ছা করা যায় আচ্ছা, স্যার? আমি একটা বিষয় বলি, হ্যাঁ, ই রিটার্নের ক্লাস নিব, একটা না 2টা ক্লাস নিব। ই রিটার্ন নিয়ে এটা আমরা একটা আর 2-3 ক্লাস। বড় আকারে ক্লাস নেওয়ার ইয়া করতেছি, চিন্তা করতেছি, ওখানে আপনারা থাকবেন। আহ, আহ, ওখানে আমরা 2টা ক্লাস নিব। হ্যাঁ, 2টা ক্লাস কিভাবে নিব, আমি আমি একটা ক্লাস নিব, আর আমার সাথে একজন ইরিটানে ভালো এক্সপার্ট উনিও আছে, ওনাকে দিয়েও আমি একটা ক্লাস নেওয়াবো আর কি, এলো ব্যাপার। আপনারা ইরিটানের 2টা ক্লাস পাবেন। এটা খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে কবে নেওয়া হবে, আমরা একটু আলোচনা করতেছি ওনার সাথে কথা বলে কিভাবে সরকারি কর্মচারী বা কর্মকর্তা রিটার্ন সাবমিট করতে হবে, কিভাবে একজন ব্যাংকারের ই রিটার্নটা সাবমিট করতে হবে, কিভাবে একজন বেসরকারি কর্মচারী অথবা কর্মকর্তার বা চাকরিজীবী রিটার্ন সাবমিট করতে হবে। টোটাল বিষয়টা আমরা 2টা ক্লাস দিয়ে আমরা দেখিয়ে দিব আর কি। ই রিটার্নের ক্লাসটা নিব। ঠিক আছে, আরো আজকের ইয়ার বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আমি আমি বুঝতে পারবো যে কতটুকু আপনারা বুঝতে পেরেছেন ক্লাসটা। আমার তো মনে হয় যে আজকের বিষয়টা একটু জটিল লাগছে আপনাদের কাছে, নাকি? না না, যথেষ্ট ক্লিয়ার ছিল। আপনি অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক জটিল ইউ। লাগার শুনেন, কথা নয়। এডিআর থেকে কিন্তু প্রশ্ন আসবে। এডিআর থেকে আপনারা 2টা প্রশ্ন পাইতে পারেন, একটা তো কনফার্ম পাবেন 10 নম্বরের। বেশ করে সহায়তাকারীর দায়িত্ব ও কর্তব্য, এই প্রশ্নটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়। হ্যাঁ, এটা কিন্তু ছাড় দিয়ে না, একদম মুখস্থ করে ফেলবেন। স্যার, বিকল্প বিরোধ নিষ্পত্তিতে করদাতার অধিকার ও কর্তব্য এটা কোন জায়গায় দ্রুত পড়ে পাবো বুঝতে? আমার। আচ্ছা, আপনি একটু কোশ্চেনটা আবার করেন, আমি শুনতে প্রবলেম ওই যে হয়েছে। একটা প্রশ্ন আছে না, 7 নম্বর প্রশ্নটা, বিকল্প বিরোধ নিষ্পত্তিতে করদাতার অধিকার ও কর্তব্য। আচ্ছা, হ্যাঁ, মানে এটার উত্তরটা, জি স্যার, জি স্যার। এটার উত্তরটা আছে আছে আছে, দাঁড়াতে আছে। এটা পাইছেন না? না, আমি 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 দেখাই দিই, দাঁড়ান। দেখতেছি। এটা এটা তো দাঁড়াতে থাকার কথা এটা। শুনেন, এই যে এই বিকল্প বিরোধ নিষ্পত্তির উপরে 296 থেকে 208 পর্যন্ত ধারা আছে, আবার এটার উপরে বিধিমালা করা হয়েছে, কতটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বুঝছেন? এটা যদি না থাকে, এটা থাকার কথা, না থাকলে আমি এটা দিয়ে দিব, এটা অবশ্যই আছে। হ্যাঁ, পাইছেন কি? 200 কত? করদাতারটা পাই নাই স্যার। আচ্ছা, 296, 297, 298। 299 কমিশনের প্রতিনিধি, 300, 301 বিকল্প বিরোধ, এই যে দেখছেন 301-এ, খেয়াল করছেন? ও, জি হ্যাঁ, স্যার, জি স্যার। একটু ভিতরের দিকে থ্যাংক ইউ কি স্যার। যেন বোঝা গেছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আমরা আজকে আহ, মোটামুটি আহ, একদম শেষ পর্যায়ে চলে আসছি। কালকে একটু কথা বলতাম, কালকে কোন বিষয়ের উপর ক্লাস হবে? আচ্ছা, কালকে অনেক ইম্পর্টেন্ট বিষয়, আয়কর আইন 2023-এর একটা প্রশ্ন এটা আসবেই, এটা হচ্ছে অনুমোদিত প্রতিনিধি। যে অনুমোদিত প্রতিনিধি কারা কারা, হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আপনাদের আইটি পরীক্ষা আসবে, এটা কালকে আলোচনা করব। এবং কালকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে গিফট ট্যাক্স। বুঝতে পেরেছেন? গিফট ট্যাক্স বা দান কর আইন 1990, যেটা আমাদের আইটিপি পরীক্ষার সিলেবাসে আছে। আপনার, হ্যাঁ, আছে। হ্যাঁ, ওই বিষয়ে কালকে ক্লাস হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। সালাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুই, আমরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আগামীকালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।